এইচএসসি 28 ব্যাচ তোমাদের কলেজের জার্নিটা মাত্র স্টার্ট হচ্ছে। এই কলেজে ওঠার পরে তুমি দেখবা এসএসসিতে যে কেমিস্ট্রি বইটা পড়ছো তার তুলনায় ইন্টারমিডিয়েট কেমিস্ট্রি বইটা প্রায় 4 গুণেরও বেশি। তাহলে এই বইটা আমাদেরকে ভালো করে আত্মস্থ করতে হবে। এটার জন্য থাকা দরকার আমাদের বেস্ট একটা ফাউন্ডেশন থাকা দরকার। দ্যাটস ওয়াই ভাই হচ্ছে পুরো কেমিস্ট্রি বইটাকে, ইন্টারমিডিয়েট কেমিস্ট্রি বইটাকে 7টা ভাগে ভাগ করে 7টা জিনিস তোমাদেরকে সুন্দরভাবে বেসিক থেকে পড়াচ্ছে, যেটা তুমি কিনা এসএসসিতে যা পড়ে আসছো এবং তুমি ইন্টারমিডিয়েটে যা পড়বা এই জিনিসটাকে সুন্দরভাবে তোমার জন্য একটা ব্রিজ হিসেবে কাজ করবে হচ্ছে এই ক্লাসগুলো। তো তোমার এই ক্লাসগুলো যখন তুমি করবা, তুমি চেষ্টা করবা ক্লাসগুলো করার সময় সুন্দরভাবে একটা ক্লাস নোট করবা, অ্যান্ড এই ক্লাস নোটগুলো তুমি ভাইয়ের সাথে শেয়ার করবা আর কি। শেয়ার করবা কোথায়? ফেসবুক গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ভাইয়ের সাথে তুমি কানেক্টেড থাকবা। তাহলে ভাইয়া চেষ্টা করবো ওই জায়গা থেকে তোমাকে একটা সুন্দরভাবে একটা হেল্প করার জন্য। এই ক্লাসগুলো করা মানে এমনটা না যে তুমি ভাইয়ের কাছে পড়বা, না। এই ক্লাসগুলো করা মানে হচ্ছে এইটা তুমি যার কাছেই পড়ো, যেখানেই পড়ো, তোমার কাছে এই ফাউন্ডেশনটা অনেক 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 বেশি আসলে হেল্প করবে। সো তোমরা যখন এই ক্লাসগুলো করবা তখন নিজে করবা এবং বন্ধুদের সাথে তোমরা শেয়ার করবা। এটা কমপ্লিটলি ফ্রি, এই প্লেলিস্টের মধ্যে আরও তুমি ক্লাসগুলো পেয়ে যাবে। সো চলো তাহলে আমরা ক্লাসটা স্টার্ট করি। শুরুতেই আগে একটা জিনিস বলে রাখি, আমাদের অলরেডি ক্লাস হয়ে গেছে হচ্ছে ক্লাস 1, ক্লাস 2, এই দুটা ক্লাস হয়ে গেছে। এই ক্লাসগুলোর যে নোটটা করে আছে তোমাদের হয়ে গেছে, ক্লাস 1-এর নোট এবং ক্লাস 2-এর যে নোটটা, এই নোটটা তোমরা অনুগ্রহপূর্বক করার পরে সাবমিট করবা হচ্ছে আমাদের অক্সিক্যামের যে গ্রুপটা রয়েছে, অক্সিক্যাম লার্নিং হাব। সো অক্সিক্যাম লার্নিং হাব, সো এই গ্রুপের মধ্যে তোমরা এসে নোটটা সুন্দরভাবে শেয়ার করে দিবা আর কি। এটা তোমাদের কাছে একটা আদেশ টাইপের, ঠিক আছে? তোমাদের হাতে এখন সময় আছে, তোমরা সেখানে এসে সুন্দরভাবে নোট শেয়ার করবে আর কি। নোটটা শেয়ার করলে সুবিধা কী আছে জানো? নোটটা শেয়ার করলে আমরা তোমাকে হচ্ছে এইরকম একটা কেক দিব আর কি। এটা আজকে আমরা পোস্ট করছিলাম, আমি আমার প্রোফাইল থেকে পোস্ট করছিলাম। এই কেকটা তোমাকে আসলে দিব, ঠিক আছে? এই কেকটা আসলে কোনো এআই থেকে নেওয়া না, এটা আবার কোনো হচ্ছে যে গুগল থেকে ছবি তুলে নিয়ে নেওয়া না। এটা আসলে আমার নিজেরই এক্সপিরিয়েন্স করা, 2019 সালে এই ছবিটা তোলা আর কি। তো এই ছবিটাতে কী হয়েছিল, আমরা একদমই 118টা মৌলের জন্য এরকম সুন্দর একটা কেক বানাইছিলাম। তো তোমরা যারা এরকম সুন্দর করে নোট করে গ্রুপে আপলোড করবা, তো তাদের জন্য কোনো একদিন ইনশাল্লাহ এরকম একটা কেক কেটে আমরা একটা সেলিব্রেশন করতে পারবো আর কি। তো সেই উদ্দেশ্যে তোমরা সবাই ওখানে নোটটা শেয়ার করবা, ঠিক আছে? আচ্ছা, আমরা তাহলে একটু পড়ার মধ্যে ফেরত আসি। আমরা যদি সংকেতের কথা যদি চিন্তা করতে চাই, আমরা একটু পড়ার মধ্যে একদম চলে গেলাম, খাতা কলম নিয়ে রেডি থাকো সবাই। আমরা যদি পড়াশোনার মধ্যে চলে আসি, যে আমাদের কাছে এক নজরে যদি সংকেতগুলো সবগুলো যদি দেখতে চাই পুরো কেমিস্ট্রিতে কী কী টাইপের আছে আর কি। ধরলাম আমাদের কাছে কী কী আছে, ধরো হাইড্রোজেন লিখতেছি, বা ধরো যে সোডিয়াম লিখতেছি, বা ধরলাম যে আমরা আয়রন লিখতেছি, যেগুলো একটু আগে বললাম, এরকম টাইপের কিছু সংকেতের কথা আছে। তারপরে ধরো আরও কিছু সংকেত আছে কীরকম, ধরো আমরা লিখলাম এই যে এইদিকে অ্যামোনিয়া লিখতেছি, আবার ধরো সোডিয়াম ক্লোরাইড লিখলাম, আবার ধরো আমরা লিখতেছি SO3, এগুলো লিখলাম। আমরা যা মনে আসতেছে তাই লিখতেছি আর কি। আবার ধরো NH4+ এরকম টাইপের আছে, তারপর ধরো SO4 2- আছে, OH- আছে, এরকম টাইপের কিছু সংকেত আছে। আরও কিছু সংকেত যদি আমি মিস করে যাই তোমরা আমাকে একটু জানাই দিবা আর কি। হ্যাঁ, পাশাপাশি দেখবে এরকম আছে S, P, D, F, এই জিনিসগুলো আমরা দেখছি সবাই আগের ক্লাসগুলোর মধ্যে। যদিও এর বাইরে আমরা দেখবো যে আরও কিছু আছে কীরকম, এই যে এরকম চিহ্ন কোথাও ইউজ করা হয়, কোথাও আবার দেখা যায় এরকম চিহ্ন ইউজ করা হয়, কোথাও দেখা যাবে যে এরকম চিহ্নটা ইউজ করা হবে, কোথাও দেখা যাবে যে এইরকম চিহ্নটাকে ইউজ করা হবে, ঠিক আছে? এরকম বহুত কিছু চিহ্ন আছে, এগুলো ইউজ করা হবে। এর বাইরে যদি আমরা আরও কিছু কথাবার্তা যদি বলতে চাই, যেমন ধরো আর কী কী সঙ্গে থাকতে পারে, ধরো কোথাও এই যে এরকম করে একটা চিহ্ন দেওয়া আছে, ঠিক আছে? তারপরে আরও বেশ কিছু চিহ্নের কথা বলা আছে, কথাগুলো একটু লিখে রাখতে হলে ভালো। হ্যাঁ, যেমন ধরো কোথাও এরকম একটা চিহ্ন থাকবে, তারপরে কোথাও দেখবা যে কী দেওয়া আছে, ধরো দেওয়া আছে, কোথাও দেখবা যে কেটে দেওয়া আছে, এরকম কিছু। আমরা এই জিনিসগুলোর মধ্যে এক এক করে আসবো আর কি। তো এক নজরে আমাদের যে উদ্দেশ্য ছিল, এক নজরে একটু দেখে নেওয়া যে কতগুলো টাইপের আমাদের কাছে আসলে সংকেতগুলো হইতে পারে আর কি, এরকম। সো এগুলো তো র্যান্ডমলি শুধুমাত্র লিখছি। এর পরের স্লাইডগুলোতে আমরা ধরে 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 প্রত্যেকটা জিনিস নিয়ে আসলে জানবো, শুনবো যে কোন জিনিসটা আসলে মানেটা কি। এই জিনিসগুলো কেনটা জরুরি, কেন? কারণ তুমি যখন অন্যান্য চ্যাপ্টারগুলো যখন পড়তে যাবা, তো তখন চ্যাপ্টারগুলো পড়তে গিয়ে এটা মনে হয় যে এই জিনিসটা আসলে কী প্রকাশ করতেছে। যেমন ধরো একটা গ্যাঞ্জাম একটা লেগে থাকে যে যে এস দিয়ে একটা অরবিটাল বুঝাইতেছে, সেই এস দিয়ে আবার একটা সলিড বুঝাইতেছে আর কি। আবার ধরো
সলিডটা বুঝাইলো, এল দিয়ে আমরা কি বুঝতেছি, আবার যেটা দিয়ে লিকুইড বুঝতেছি, আবার ওই এল দিয়ে আবার আমরা বুঝতেছি হচ্ছে এটাকে সহকারী কোয়ান্টাম সংখ্যা বলতেছে। তো সব কিছু একটু ঝামেলাপূর্ণ জিনিসপত্রগুলো আছে, আমরা সব জিনিসগুলোকে আজকের ক্লাসটার মধ্যে একদমই আলাদা আলাদা করে ফেলবো। তো তোমার যদি শুরুতে এই জিনিসগুলো জানা থাকে তাহলে পরবর্তীতে গিয়ে তুমি যে চ্যাপ্টারই পড়তে যাও না কেন তোমার কাছে দেখবে জিনিসগুলো ইজি লাগতেছে আর কি, ঠিক আছে। সো ফাউন্ডেশন বলতে আসলে এই জিনিসটাকেই বলে যে তুমি কোনো একটা মূল কাজ শুরু করার পূর্বে এই জিনিসগুলো হাতের কাছে নিয়ে চলে যাবে আর কি, বুঝতে পারছো? আচ্ছা, শুরুতেই যদি আসি এলিমেন্টগুলো নিয়ে, এলিমেন্টগুলো নিয়ে পর্যায় সারণী যে এলিমেন্টগুলো রয়েছে সেটা। পর্যায় সারণীতে এলিমেন্ট আছে কয়টা? পর্যায় সারণীতে এলিমেন্ট আছে কয়টা বলো তো? একটু কমেন্ট করো দেখি। আমরা তো শুধুমাত্র মানে আমি কথাই বলি, একটু তোমাদের একটু কমেন্ট শুনতে চাই। পর্যায় সারণীতে আসলে এলিমেন্ট আছে কয়টা, মৌল আছে আসলে কয়টা? কোনো কিছু আবিষ্কার হয়ে গেছে কিনা কারো কাছে? আমরা একটু হালকা শুনি একটু কথাটা, হ্যাঁ। একজন আর অনেককে আসলে মেনশন দিয়ে বলছে আসো ক্লাস করি। আচ্ছা চলো ক্লাস করি আর কি। আমরা প্রশ্নতে এলিমেন্ট আছে আসলে 118টাই তো আছে, রাইট? বাট এই 118টার মধ্যে তুমি একটা জিনিস খেয়াল করছো কিনা, যখন সব কিছুকে লেখা হয় তখন কয়েকটা মাত্র ল্যাঙ্গুয়েজ ফলো করছে, সবগুলো যে শুধুমাত্র ইংরেজিগুলোর থেকেই এখন লিখে দেওয়া আছে কথা কিন্তু ট্রু। পাশাপাশি এইগুলোর অরিজিন কোথাও কোথাও থেকে নেওয়া আছে, কোথাও থেকে লেটিন ওয়ার্ড থেকে নিয়ে নেওয়া আছে আর কি, তাই না? লেটিন যে ভাষা ছিল তো সেখান থেকে ওয়ার্ডগুলোকে নিয়ে আসা হয়েছে। তোমরা আর কি কেউ কখনো খেয়াল করছো এটা যে ইংরেজি এবং লেটিন এর বাইরেও আরও কোনো ল্যাঙ্গুয়েজ ইউজ করে আমাদের এই পর্যায় সারণীর মধ্যে কোনো একটা এলিমেন্টকে কল করছে কিনা? কেউ কি খেয়াল করছো? কেউ কি বলতে পারবা আর কি কি টাইপের আছে, আর কি কি ল্যাঙ্গুয়েজের কথা বলা আছে? একটু আমি শুনতে চাই যে কারো এটা জানা আছে কিনা যে আরও অন্য কোনো ল্যাঙ্গুয়েজ থেকে কোনো শব্দ নেওয়া হয়েছে আর কি। যেমন আমি তোমাকে একটু হেল্প করতে পারি, তোমরা লিখতে লিখতে, হ্যাঁ আমি তোমাকে একটু হেল্প করতে পারি। যেমন ধরো আমরা কি করতেছি, আমরা ধরো যে নিলাম, ধরো সোডিয়াম নিলাম আর কি, ঠিক আছে? আমরা ধরো নিয়েছি সোডিয়াম। সোডিয়াম এই শব্দটা আসলে কি? এইটা তো একটা ইংরেজি শব্দ, তাই না? এটা তো একটা ইংরেজি শব্দ, আমরা এই ফর আসলে ইংরেজিটাই বুঝাইতেছি। বাট এইটা আসলে নিচে কোথা থেকে? এটা নিচে হচ্ছে নেট্রিয়াম থেকে আর কি, তাই না? এটা নিচে কোথা থেকে? নেট্রিয়াম থেকে নিচে মানলাম। যার মাধ্যমে পরে দেখা গেল কি এখান থেকে ছোট করে বলার কথা ছিল, এস বলার কথা ছিল, এস না বলে এখান থেকে কি বলছে, এন এ দিয়ে প্রকাশ করছে জিনিসটাকে, তাই না? এখানে নেট্রিয়ামটা আসলে কোন ভাষার শব্দ? বলো তো? এখানে নেট্রিয়ামটা আসলে কোন ভাষার শব্দ? আমি একটু লিখে রাখছিলাম বেশ কয়েকটা জিনিস, ঠিক আছে? আমরা একটু দেখি, ঠিক আছে? সো এইটা আসলে কোন ভাষার জিনিসপত্র জানো? এইটা হচ্ছে আমাদের কাছে ল্যাটিন আছে, তো ল্যাটিন থেকে এটাকে নিছে। বাট এর বাইরে তুমি আরেকটা জিনিস খেয়াল করছো কিনা, যেমন ধরো আমাদের কাছে আছে কি, আমরা যেমন কি জিনিসটাকে কি বলে ডাকি? আমরা জিনিসটাকে ডাকি হচ্ছে টাংস্টেন বলে ডাকি আর কি, তাই না? টাংস্টেন। সো টাংস্টেন যেটা আছে, তো এই টাংস্টেনটাকে আমরা কি দিয়ে প্রকাশ করি? ডাব্লিউ দিয়ে প্রকাশ করছি। বাট এইটা আসছে আবার কোন শব্দ থেকে আসছে? এটা আসছে আবার হচ্ছে ওলফ্রাম এই শব্দ থেকে আসছে, তাই না? ওলফ্রাম এই শব্দ থেকে আসছে। এখন এইটা হচ্ছে আমাদের কোন ভাষা, আর এইটা উপরেরটা ছিল আমাদের কাছে কোন ভাষা, যেখান থেকে জিনিসটাকে নেওয়া হয়েছে আর কি। আমি তোমাকে সবগুলো বলবো না, জাস্ট কয়েকটা আছে, এটা জাস্ট বলবো একটু আর কি, এরকম একটু এটা বলবা। কারো কি জানা আছে এটা কোন ভাষার থেকে নিছে? নাকি এগুলো আমাদের জানা কোনো আগ্রহ থাকে না? বেসিক পর্যায়ে জিনিসপত্র তুমি যদি খেয়াল করে দেখো, তোমার কিন্তু এটা জানার আগ্রহ কিন্তু থাকা দরকার, ঠিক আছে? এই ওলফ্রাম যে বানানটা ঠিক লিখছি, সমস্যা নেই। এখান থেকে কি হইলো, এটা হচ্ছে জার্মান যে ওয়ার্ড আছে, তো সেখান থেকে নেওয়া হয়েছে আর কি। আমি যেটা লিখতেছিলাম বাম পাশে, সেখান থেকে যদি একটু বলি যে ইংরেজিটাকে আমি আসলে ই দিয়ে প্রকাশ করতেছি, ল্যাটিনটাকে আমি আবার এল দিয়ে প্রকাশ করছি এখান থেকে, আর এখানে জিভ দিয়ে আসলে জার্মানটাকে বুঝাইতে আছে আর কি। তো জার্মান ল্যাঙ্গুয়েজ থেকে কিছু কিছু শব্দ আসলে নিয়ে আসা হয়েছে। তো এরকম শব্দগুলো ভিন্ন ভিন্ন ল্যাঙ্গুয়েজ থেকে আসছে কেন? কারণ ওই সময়ে যে সকল সায়েন্টিস্ট এগুলো আবিষ্কার করতো, সবগুলো যে এক জায়গার সায়েন্টিস্ট ছিল ওটা আসলে এমন টাইপের না আর কি, ভিন্ন ভিন্ন জায়গার সায়েন্টিস্ট ছিল। তো তাদের উপর ভিত্তি করে তাদের যে সকল এলিমেন্ট তারা আসলে আবিষ্কার করতো, তো ওই এলিমেন্টগুলো তাদের ল্যাঙ্গুয়েজের ভিত্তিতে তারা নামকরণ করতো আর কি। তো সেখান থেকে পরবর্তীতে ভিন্ন ভিন্ন ল্যাঙ্গুয়েজ থেকে আসছে, যেমন অ্যারাবিক থেকেও কিছু আসছিল। পরবর্তীতে অ্যারাবিক থেকে যে ল্যাঙ্গুয়েজগুলো আসছে, ওই ল্যাঙ্গুয়েজগুলো আবার লেটিনে কনভার্ট করা হয়েছে আর কি। যেমন ধরো আমরা পটাশিয়ামের জন্য কী লিখি? কেলিয়াম লিখি না? সো যেটাকে আমরা পটাশিয়াম কে দিয়ে প্রকাশ করি, বাট ইংরেজিটা হচ্ছে পটাশিয়াম। বাট এই কেলিয়াম যেটা আছে, কেলিয়াম কিন্তু আসলে লেটিন শব্দ, কিন্তু এইটা আবার আলকেমি মানে
কেলিয়ামের আগে একটা শব্দ ছিল, ওইটা আবার তোমার অ্যারাবিক একটা শব্দ ছিল আর কি, তো সেখান থেকে এটাকে নিয়ে আসা হয়েছে। তো যদি আমরা চিন্তা করি পটাশিয়ামের অরিজিন যদি চিন্তা করা হয়, এটা আসলে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ থেকে আসছে, দেন এটাকে ল্যাটিনাইজড হওয়ার পরে আমাদের কাছে আসলে কেলিয়ামটা আসছে আর কি, এরকম। সো একটা দুটো এখানে ল্যাঙ্গুয়েজ না, বেশ কয়েকটা এখানে ল্যাঙ্গুয়েজ আছে। পাশাপাশি ওই সময়ের দিকে চিন্তা করলে গ্রিকটাও আর কি ওই সময়ের থেকে আসলে আছে, বুঝতে পারছো? আমরা আরেকটা হয়তো জিনিসপত্র লিখে এটাকে আসলে একটু বাদ দিব। আমরা যেহেতু সবাই এই সিম্বলগুলো সবাই আসলে চিনি আমরা মোটামুটি। যেমন ধরো মার্কারি বলে একটা জিনিস আছে, তাই না? মার্কারি বলে একটা জিনিস আছে। সো এইটাকে প্রকাশ করতেছি আমরা কি দিয়ে প্রকাশ করতেছি? আমরা এইচ জি দিয়ে প্রকাশ করতেছি আর কি। কেউ কি কষ্ট করে একটু লিখতে পারবো? আমি এই কমেন্টটা শর্টটা আসলে দেখবো, বাকি কমেন্টগুলো আসলে দেখি নেই। এই কমেন্টটা দেখবো যে মার্কারির যে এইচ জিটা না, এই এইচ জিটার পূর্ণরূপটা কী আসলে? আমি এটা আসলে একটু জানার একটা আগ্রহ, দ্যাটস ওয়াই আসলে জানতে চাচ্ছি। মার্কারির এইচ জি যেটা আছে, তো এই এইচ জিটার পূর্ণরূপটা আসলে কি? একটু এটাতে কমেন্ট করতে হবে আর কি। হ্যাঁ, একটু এটাতে কমেন্ট করতে হবে যে মার্কারির যে এইচ জি আছে, কখনো আসলে এইটার আসলে পূর্ণরূপটা আসলে কি? জানি না, আমরা সবাই শুধু দেখতেছি, বাট কেউ আসলে বলতেছি না। মানে এটা কি আমাদের পড়াশোনার বাইরের প্রশ্ন এসে গেছে, তাই না? হ্যাঁ, এটা নিয়ে মাঝে মধ্যে প্রশ্ন করা হয়। একটা ভাইভাতে একবার এটাকে জিজ্ঞাসা করছিল আর কি আমারই, যে এই যে মার্কারি যেটা আছে এইচ জি দিয়ে বলতেছি না, এই এইচ জিটাকে একটু উচ্চারণ করে বলতে হবে আর কি, তাই না? আমরা সবাই এটাকে পারদ বলতেছি মার্কারিটাকে, হাই ড্রার জিয়াম, জিরাম, ঠিক আছে, খুব সুন্দর বলছো। ওকে, এটাকে ইকবাল হোসেন মাতব্বর নাম বলছে, ভালো বলছো আর কি ভাইয়া, থ্যাংক ইউ, তোমার অনেক অ্যাডভান্স। হাই ড্রার জিরাম, তাই না? আমি কি বানান ঠিক লিখছি? হ্যাঁ। সো এইটা হলো আমাদের কাছে এখান থেকেই আসছে, আর আমাদের কাছে এইটা হলো আমাদের কাছে ছিল ইংরেজি থেকে আসছে আর কি। তো খুব বেশি কিছু আসলে নাই। আমরা এখানে যে কাজটা করার চেষ্টা করছি, যে এখানে ভেরিয়েশনস আছে ল্যাঙ্গুয়েজগুলোর, এটা যেন একটা বদ্ধমূল ধারণা যেন না হয়ে যায় যে শুধুমাত্র সব কিছুই আসলে ল্যাটিন থেকে নিয়ে আসা হয়েছে, তো ল্যাটিন থেকে নিয়ে আসার পরে সেটাকে ইংরেজিতে কনভার্ট করে নামগুলো দেওয়া হয়েছে, ব্যাপারটা আসলে এমন টাইপের না। আরও এখানে বেশ কয়েকটা আসলে ল্যাঙ্গুয়েজ এখানে ছিল আর কি। সো এটা তুমি এটাও একটু দেখলা, জানলা, শুনলা, তো রেখে মনের মধ্যে রেখে দিলে আর কি, এরকমভাবে। এবার চলো আমরা পরের পেজে যাই। তো এখান থেকে আসলে আমাদের মনে হয় মেইন পড়াশোনা একটু শুরু করা লাগবে। যদি আমরা কেমিক্যাল ফর্মুলাগুলোর যদি কথা চিন্তা করি, কেমিক্যাল ফর্মুলাগুলোর যদি কথা যদি চিন্তা করি আর কি, কী টাইপের কেমিক্যাল ফর্মুলাগুলো আমাদের কাছে আছে, আমরা এটা কতদিন পড়ছিলাম? ধরো যে কোভ্যালেন্ট, বা চিন্তা করতেছি এটা কি সমযোজী টাইপের আছে আর কি, তাই না? আচ্ছা, তারপরে কি চিন্তা করি আমরা? আমাদের কাছে আয়নিক আছে, আমাদের কাছে আয়নিক কম্পাউন্ড কিছু আছে, যেটাকে আমরা বলতেছি, ইংরেজিতে লিখতে তো আয়নিকটাকে এইভাবেই লেখে। সো আমরা বাংলা ইংলিশ দুইটাকে পাশাপাশি লিখতেছি। আবার ধরো যে আমরা কিছু জটিল যৌগের কথাও লিখি আর কি, কিছু জটিল যৌগের কথাও লিখি, যেটা আমরা লাস্ট দিন মনে হয় বলতেছিলাম এরকম। এগুলোকে আমরা বলতেছি কমপ্লেক্স কম্পাউন্ড বলতেছি, কমপ্লেক্স কম্পাউন্ড। আচ্ছা, এক এক করে আমরা একটু করে এক্সাম্পলগুলো লিখি। যেমন ধরো সমযোজী যৌগের যদি কথা বলা হয়, সেটাকে কী বলতে হলাম? কার্বন ডাইঅক্সাইড সবচেয়ে সহজটা, এরপরে হচ্ছে পানি লিখলাম, এরপর ধরো যে সালফারিক অ্যাসিড লিখলাম, এরপরে দেখলাম ধরো যে HCN লিখছি, বা হাবি যাবি কিছু যা খুশি ইচ্ছে লিখতে হয় লিখলা আর কি একটা। তার মানে তুমি একটা জিনিস জানো। এখানে একটা জিনিস খেয়াল করে দেখিও যে কি করা হয়েছে, পজিটিভ অংশগুলোকে বাম পাশে লিখছে, এটা আমরা ক্লাস 8-এ পড়ছিলাম। তারপরে অংশগুলো হচ্ছে যে ডান পাশে লিখছে, এইভাবে লেখা হয়েছে আর কি, এটা সবার জানা আছে। আয়নিক যৌগগুলোর মধ্যে কেমন যৌগগুলো আছে, যেমন ধরো সোডিয়াম অক্সাইড লিখলাম, ধরো ম্যাগনেসিয়াম অক্সাইড লিখলাম, আয়নিক যৌগের কথা। আবার ধরো যে আমরা লিখলাম দেখছো আয়নিক যৌগের চোখের মধ্যে আসতেইছে না, ধরো অ্যালুমিনিয়াম অক্সাইড লিখছি, ঠিক আছে, সবগুলো অক্সাইড প্রায় কাছাকাছি চোখের মধ্যে পড়তেছে। ধরো তুমি লিখলা যে পটাশিয়াম ক্লোরাইড, এগুলো হচ্ছে ধরো যে আয়নিক যৌগের কথাবার্তা বলছে। তো কমপ্লেক্স কম্পাউন্ড যেটা আছে বা জটিল যৌগের কথা, যেটা আমরা গতদিন লিখছিলাম, যেমন ধরো এইটা একটা কমপ্লেক্স কম্পাউন্ড, আমরা বলছিলাম যে কমপ্লেক্স আয়নগুলো যেখানে থাকে, তো সেগুলো দিয়ে যে যৌগটা তৈরি হয় তাকে বলতেছি হচ্ছে জটিল যৌগ, রাইট, তাই না? এটা একটা জটিল যৌগ। কমপ্লেক্স আয়ন নাই, ধরো যে পজিটিভ আয়নও নাই, নেগেটিভ আয়নও নাই, এর বাইরেও একটা জটিল যৌগ আসলে হইতে পারে আর কি। সেটা কীরকম? FeCO5, এনে খেয়াল করে দেখো, এখানে কিন্তু কোনো আয়ন নেই, পজিটিভ আয়নও নাই, নেগেটিভ আয়নও নেই, বাট এটা একটা কিন্তু জটিল যৌগের মধ্যেই পড়ছে। আবার ধরো যে NiCO4, আমি ওই সকল যৌগগুলোই লিখতেছি যে যৌগগুলো কিনা তোমার কাজে লাগবে আর কি পরবর্তীতে,
আমি ওই সকল যৌগগুলো লিখতেছি যে যৌগগুলো তখন পরবর্তীতে কাজে লাগবে আর কি। হ্যাঁ, তুমি যখন এসএসসিতে উঠবে তখন তোমার কাজে লাগবে, সেই যৌগগুলো এখানে লিখে লেখা আছে। সো মোটামুটি ধরো যে এই যৌগগুলোকে প্রকাশ করার জন্য আমরা এই ধরনের কিছু সংকেত আসলে ইউজ করতেছি, তাই না? এর বাইরেও আমরা আরও কিছু সংকেত ইউজ করি। যেমন ধরো আমরা এইভাবে না লিখে শুধুমাত্র এখানে পরমাণুগুলো দিয়ে লিখছি, আমরা এইভাবে না লিখে আমরা এরকম গাঠনিক সংকেতগুলোও লিখি। ধরো যে কার্বন ডাইঅক্সাইড লিখতে চাচ্ছি, এটা কার্বন ডাইঅক্সাইড লিখলাম। আবার ধরো কার্বন ডাইঅক্সাইড না লিখে আমি ধরো যে এইটা লিখলাম, এটাকে ধরো যে কার্বনিক অ্যাসিড বলতেছি, এটাকে ধরো যে কার্বনিক অ্যাসিড বলতেছি, এরকম। তো তার মানে গাঠনিক সংকেত দিয়েও লেখা যায়, আবার ধরলাম যে আণবিক সংকেত দিয়েও লেখা যায় আর কি। তো এটা তো একটা পর্যায়ে জিনিসপত্র গেল। আচ্ছা, এর পরের লেভেলে আসো, সংকেতগুলোর মধ্যে কি আছে? আয়নস। সো আমি এই জায়গাটা একটু তোমাদের কয়েকটা প্রশ্নও করবো, একটু জিনিসটা দেখবো আর কি আমরা। আয়নগুলোর ক্ষেত্রে কীরকম আয়ন হয়? একটা ধরো যে সাধারণ আয়নগুলো হইতে পারে, যেমন ধরো Cl মাইনাস, যেমন ধরো O2 মাইনাস, যেমন ধরো H মাইনাস, আবার ধরো যে H প্লাস। কেউ একটা আমাকে বলবা যে এই H প্লাসটার নাম কি? কেউ আমাকে একটু বললো এটা। তারপরে X মাইনাস, X প্লাস, এগুলো তো হইতে পারে, তাই না? তোমরা আমাকে একটু নামগুলো বলবা যে কোনটার নাম আসলে কি। এইগুলোর মধ্যে থেকে এইটা যেটা বক্স করছি এই দুইটা বলবা আর কি, নামগুলো কোনটার জন্য আসলে কি বলে, X প্লাসের নাম কি বলে আর H মাইনাসের নাম আসলে কি বলে আর কি। এটা একটু তোমরা আমাকে বলিও, ঠিক আছে? আমি পাশাপাশি আরও কিছু লিখি। আয়নগুলোর মধ্যে তোমরা সাধারণ কিছু আয়ন লিখলাম, এগুলোর নাম তোমরা আমাকে বলবা। এর বাইরে কিছু অসাধারণ আয়নের নাম লেখা যেতে পারে, যেগুলোকে আমরা কি বলতেছি, যেগুলোকে আমরা রেডিক্যাল বলতেছি, তাই না? অথবা বাংলায় বললে কি বলতেছি এটাকে আমরা হচ্ছে যৌগমূলক বলতেছি আর কি। ছোটোবেলায় এটা আমরা পড়ছি, 9-10 আমরা পড়ছি আর কি এরকম। এখন ভালো করে জিনিসটা খেয়াল করি, ধরো যে এই CO3 মাইনাস, এটা একটা যৌগমূলক, বাইকার্বনেট বলে বা হাইড্রোজেন কার্বনেট বলে। আবার ধরো NH4 প্লাস, আবার ধরো এখানে লিখতেছি SO4 মাইনাস, আবার ধরো লিখছে এখানে OH মাইনাস। এই জায়গায় প্রশ্ন আছে তোমার কাছে, আগে তুমি এই দুটো উত্তর দাও আর কি। H মাইনাসের নাম কি আর X প্লাসের নাম কি আর কি, একটু এই প্রশ্নটা উত্তর দাও। কোনটার নাম কি বলতেছে এটা একটু উত্তর দাও আর কি। হ্যাঁ, কোনটার নাম কি বলে এটা একটু উত্তর দিবা। আমরা একটু ইউটিউবের মানুষজনের কাছ থেকে ঘুরে আসি, তাই না? কোনটার নাম কি বলে এটা একটু বলিও তো। H প্লাস মানে হচ্ছে একটা আয়ন ত্যাগ করছে, হ্যাঁ এটা বলছি, বাট এটা একটা নাম আছে, স্পেশাল একটা নাম আছে, তাই না? যেমন আমি তো এটার নাম বলতে পারি, ক্লোরাইড বলতেছে এটার নাম, এটার নাম হচ্ছে অক্সাইড বলতেছে, তাই না? বাট এইটার একটা নাম কি বলে আর কি। H মাইনাসটা একটা নাম আছে, X প্লাসটার একটা নাম আছে আর কি। তোমাকে আরেকটা হেল্প করতে পারি, X মাইনাসের নাম হচ্ছে হ্যালাইড বলতেছে, তাই না? আর এটার নাম বলতেছে হচ্ছে H প্লাসের নাম বলতেছে তোমার হচ্ছে যে প্রোটন বলে ডাকি আমরা, তাই না? যে একটা হাইড্রোজেন থেকে একটা ইলেকট্রন চলে গেলে তাকে আসলে প্রোটন বলি আর কি এরকম। বাট H মাইনাসটার নাম কি এরকম জিজ্ঞাসা করছে। লিখতেছি না আমরা, নাকি খুবই জটিলভাবে ভাববো না, জিনিসগুলোকে সহজভাবে ভাবি। কারণ হচ্ছে আমরা যখন এইচএসসিতে যখন উঠবো, তো তখন যখন প্রশ্নগুলো করা হবে, যখন স্যাররা যখন ক্লাসগুলো যখন নিবে, তো তখন দেখা যাবে যে হয়তো বা একদম বেসিক ধরে ধরে আর এই জিনিসগুলো নাও বলা হইতে পারে আর কি এরকম। হ্যাঁ, ব্যাপারটা এরকম না যে সবাই এটা করবে, বাট লেকচারের ফ্লোতে সবসময়ের জন্য আসলে এই লেভেলে নামার আগ্রহ থাকলেও সময় থাকে না, তো দ্যাটস হয়তো অনেকের ক্ষেত্রে নামার আসলে পসিবল হবে না। এই জন্য আমরা এই ক্লাসটা করতে চাইতেছি আর কি। কী নাম বলে এটাকে বলো তো? হায় হায়, আচ্ছা এটার নাম আমরা বলতেছি হচ্ছে কি হাইড্রাইড বলতেছি আমরা, তাই না? হাইড্রাইড বলে ডাকা হয়, H মাইনাস থাকলে তাকে হাইড্রাইড বলে আর কি, তাই তো? আচ্ছা, আর X মাইনাস যদি প্লাস যদি থাকে তখন তাকে কি বলা হয়? তখন তাকে বলা হয় হচ্ছে হ্যালোজোনিয়াম আয়ন বলে আর কি। নামটা মনে রেখো, হ্যালোজোনিয়াম আয়ন বলে, ঠিক আছে? আর এই X মাইনাস যদি থাকে তখন তাকে কি বলা হয়? তখন তাকে আমরা হচ্ছে হ্যালাইড বলতেছি আর কি, হ্যালাইড বলতেছি আর কি, ঠিক আছে? খুব জটিল না, জিনিসগুলো হচ্ছে মনে রাখা একটু দরকার আছে, নামগুলা মাঝে মধ্যে হচ্ছে প্যাচ লেগে যায় এটাতে। সো গেল, সমস্যা নেই। এবার তুমি এই জায়গার মধ্যে আসো, আমরা যখন যৌগমূলকগুলোকে যখন লিখতেছি, সংকেত আকারে যখন লিখতেছি, তখন আসো এই যে মাইনাস, এই যে প্লাস, এই যে মাইনাস লিখছি আর কি জিনিসগুলা, আমাকে একটু জাস্ট বলতে হবে এই মাইনাসগুলো আসলে কার উপরে, বা এই প্লাসটা আসলে কার উপরে, এইটা আসলে কার উপরে, এটা কার উপরে। মানে মাইনাস বলতে তো আমরা এটা বুঝি যে কিনা একটা ইলেকট্রন গ্রহণ করছে, প্লাস বলতে আমরা এটা বুঝি একটা ইলেকট্রন ত্যাগ করছে। এখন প্রশ্ন হচ্ছে
এখানে মাইনাস দিছে, তার মানে ওই একটা ইলেকট্রন কে গ্রহণ করছে, হাইড্রোজেন নাকি কার্বন নাকি অক্সিজেন। আবার এখানকার NH4+, তার মানে তো আসলে ইলেকট্রনের ঘাটতি আছে, তো ঘাটতিটা আসলে কোথায়, হাইড্রোজেনে আছে নাকি এখানে নাইট্রোজেনে আছে। আর এখানে যেমন 2- বলছে, তাহলে দুইটা অক্সিজেন যে গ্রহণ করলো, না দুটো ইলেকট্রন যে গ্রহণ করলো, এটা কে গ্রহণ করছে, সালফার নাকি অক্সিজেনগুলো গ্রহণ করছে আর কি। ঠিক আছে। হ্যাঁ, ও দোকানে বসে চা খেতে খেতে হচ্ছে যে ক্লাস করতেছে, খুবই ভালো। একদিন চা খাওয়ার দাওয়াত দিও। ঠিক আছে, তোমার একটা দাওয়াত থাকলো আর কি, একদিন আমার কাছে চা খাবো। যে কমেন্ট করছো তাকে আমি খুব পার্সোনালি চিনি, কারণ ও হচ্ছে আমার অনেক আগের একটা স্টুডেন্ট। হ্যাঁ, মানে পছন্দের একজন স্টুডেন্ট আর কি। যাই হোক, OH- যে আছে, তো OH- ক্ষেত্রে আমাকে বলতে হবে মাইনাস আসলে কোথায়। আমি একটু নাম্বারিং করে দিতেছি তোমার সুবিধার জন্য, যদি তুমি কমেন্ট করতে বলতে চাও তাহলে একটু বলো যে প্রত্যেকটার ক্ষেত্রে চার্জটা কোন পরমাণুর সাথে আসলে অ্যাসোসিয়েট, এইটা একটু বলো। মাঝে মধ্যে এই জিনিসগুলো কাজে লাগবে আর কি, যখন তুমি বেসিক থেকে জিনিসগুলো পড়বা তখন খুব কাজে লাগবে। কোন পরমাণুর সাথে আসলে অ্যাসোসিয়েট আর কি। এখানকার মাইনাসটা কার সাথে, হাইড্রোজেনের সাথে, কার্বনের সাথে নাকি অক্সিজেনের সাথে। এখানকার প্লাসটা কার সাথে, হাইড্রোজেনের সাথে নাকি অক্সিজেনের সাথে, এরকমভাবে অ্যাসোসিয়েট বলতে হবে আর কি। এরকম এইগুলো নিয়ে কিন্তু এখনও আমাদের অনেকেরই কনফিউশন আছে, অনেকেরই কনফিউশন আছে আর কি। হ্যাঁ, সো আমরা হয়তো কখনো এই জায়গার থেকে নেমে চিন্তা করিনি যে কার উপরে আর কি। তাই বলছে ধাতুর উপরে, ধাতু না, এটা টোটালটার উপরেই বলতে পারো। একটা অ্যান্সার বলতে পারো এরকম যে এই তিনটা মিলায় সবার উপরেই ওই নেগেটিভ চার্জটা আছে, বাট ওটা তো কোনো একটা স্পেসিফিক মৌলের জন্য আর কি, তাই না? তো সেটা কার উপরে আর কি বলতে পারতেছ? ঝামেলায় ফেলাই দিলাম। আচ্ছা, আরে বলে ফেলো, কোনো একটা বলে ফেললেই হয়েছে, যে ভুল ত্রুটি মানুষের হয়ই আর কি, সমস্যা নেই। এগুলো বোঝার জন্য আমাদের একটু গঠন অ্যাড করা লাগবে, তাহলে একটু বুঝতে সুবিধা হবে আর কি। OH- আসলে কোথা থেকে হইতেছে, ধরো ও এর সাথে আমরা হচ্ছে একটা মাইনাস চার্জ দিচ্ছি আর কি, এরকম একটা জিনিস মাথায় রাখবা, মাইনাস না, একটা হাত দিছি হাইড্রোজেনের সাথে। এই প্রশ্নগুলো কোথায় হবে, তোমার যখন এইচএসসিতে যখন তোমরা উঠবা, তখন একটা প্রশ্ন আসলে এরকম হয় যে এরকম একটা সংকেত দিয়ে বলবে যে তার জন্য তোমার মোট ইলেকট্রন কয়টা আছে, বা এখানকার মধ্যে যোজ্যতা ইলেকট্রন আসলে কয়টা আছে আর কি। তো তখন তোমাকে এগুলোর প্রত্যেকটা গঠন ভেঙে 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 বুঝতে হবে যে ওই জায়গায় আসলে কার উপরে কয়টা ইলেকট্রন আছে, তার উপর নির্ভর করতেছে আর কি। সো এই জন্য জিনিসগুলোকে ভেঙে ভেঙে দেখতে চাইতেছি। অক্সিজেনের বাইরে ইলেকট্রন থাকে মোট কয়টা, অক্সিজেনের বাইরে ইলেকট্রন থাকে হচ্ছে মোট 6টা, তাই না? অক্সিজেনের বাইরে ইলেকট্রন থাকে হচ্ছে মোট 6টা। তো 6টার মধ্যে এই একটার সাথে একটা হাইড্রোজেন গেছে আর কি। বাট যখনই একটা মাইনাস চার্জ যখন বলতেছে, আমরা তো অ্যাজ এ হোল পুরোটার উপরে দিয়ে বলছি, বাট আসলে এটা পুরোটার উপরে জিনিসটা দিলা প্রকাশ করলে হইলো, কিন্তু আলটিমেটলি কে নিছে এটা, এই অক্সিজেনের একটা ইলেকট্রন নিয়ে সে এখানে অষ্টক পূর্ণ করতেছে বা জোড়া বানাইতেছে আর কি। এই স্টারটা হচ্ছে একটা ইলেকট্রন যেখানে বাইরের থেকে নিছে। ওই জিনিসটাকে বোঝানোর জন্য আমরা এখানে কি করি, আমরা এরকম থার্ড ব্র্যাকেট দিয়ে পুরোটার উপরে এরকম মাইনাস চার্জ দিই আর কি। সো মাইনাস চার্জ মানে এটা না যে এখানে এই হাইড্রোজেনটা ওই একটা ইলেকট্রন নিছে, এই জিনিসটাকে একটু মাথায় রাখতে হবে আর কি এরকম। তাহলে আবার যদি এটা চিন্তা করি, সালফার আছে, অক্সিজেন আছে 4টা, তা কোন কোন অক্সিজেন আসলে কয়টা করে ইলেকট্রন নিছে, এটাও একটু আমাদের আসলে দেখা দরকার, তাই না? তাহলে ওটা আমরা দেখি। ধরো সালফার দিলাম, সালফারের বাইরের শেলে আসলে ইলেকট্রন আছে কয়টা, সালফারের বাইরের শেলে ইলেকট্রন আছে ধরলাম যে 6টা। তো এখানে দুইটার সাথে এখানে একটা অক্সিজেন গেছে, এখানে একটা অক্সিজেন গেছে আর কি। তো এই অক্সিজেনগুলোর মধ্যেও কিন্তু এই ইলেকট্রনগুলো কিন্তু আছে, ইলেকট্রন আছে প্রত্যেকটা অক্সিজেন। দেখো তাদের যে 8টা ইলেকট্রন হওয়ার কথা বাইরের শেলের মধ্যে, এইটা কিন্তু তার পূর্ণ হয়ে গেছে আর কি, তার কিন্তু আর কিছু বাকি নেই, তাই না? আচ্ছা, কিন্তু এইখানে তুমি যদি চিন্তা করে দেখো, এর ক্ষেত্রে এর একটা হাত খালি আছে, এর সাথে গেল একটা অক্সিজেন, এর সাথে গেল একটা অক্সিজেন, তাহলে এই অক্সিজেনের ক্ষেত্রেও কি আসলে 6টা ইলেকট্রনই না, 6টা ইলেকট্রনই থাকবে। তাহলে একটা দিয়ে একটা বিজোড় দিয়ে একটার সাথে সে বন্ধন তৈরি করছে আর কি, একটা বিজোড় দিয়ে ও আসলে একটা বন্ধন তৈরি করছে। তাহলে ওরও দেখো একটা বিজোড় আছে, একটা বিজোড় আছে। তার মানে সালফারের মধ্যে এখানে, সালফারের মধ্যে থেকে আসলে সেই নেগেটিভ চার্জটা না, মানে সে আসলে এখানে ইলেকট্রনটা নেয় নাই, ইলেকট্রন আসলে নিচে অক্সিজেনগুলো, তো অক্সিজেন আসলে ছিল ছিল কয়টা, 4টা, তো 4টা আসলে নেয় নাই, নিচে আসলে কয়টা, 2টা। তো এই জন্য আমরা কী করতেছি, একে একটা আসলে ইলেকট্রন দিতেছি, আমরা আসলে একে আসলে একটা ইলেকট্রন দিতেছি আর কি, এরকম। তো এই সবটাকে আমরা সুন্দরভাবে লিখে এখানে লিখতেছি কি, এখানে একটা দিছো, এখানে একটা দিছো, তো ওভারঅল আমরা এটা 2- বলতেছি আর কি। সো এই গঠনগুলোর দিকে একটু খেয়াল রাখতে হবে আর কি, বুঝতে পারছেন? ওকে, তো এটা গেল, এটা গেল। এবার যদি বলি NH4+, যদি এটা আমরা গতদিন দেখছিলাম, তবু আমরা এখানে লেখা দরকার। ধরো নাইট্রোজেন আছে, ওর বাইরের শেলে আছে 5টা ইলেকট্রন, 5টা ইলেকট্রন, এর সাথে এখানে গেল একটা হাইড্রোজেন, এখানে গেল একটা হাইড্রোজেন, এখানে গেল আসলে একটা হাইড্রোজেন, তাই না? আচ্ছা, আর এখানে যখন আমরা প্রোটনটা দিলাম, মানে H+ আসছিল এখানে, ওর কাছে ইলেকট্রন নাই, সো এখানকার এক জোড়া ইলেকট্রন
সে এখানে নিজে দান করছে বাট দুইজন মিলে সেটাকে শেয়ার করছে আর কি। তার মানে এই পজিটিভটা আর এই হাইড্রোজেনের মধ্যে কিন্তু নাই, এখানে কিন্তু নাই। তার মানে যদি আমরা পজিটিভের কথা যদি চিন্তা করতাম, আলটিমেট পজিটিভ কী হইতো, নাইট্রোজেনের কথা চিন্তা করতে পারতাম আর কি। বাট ঘটনা আসলে কীরকম, টোটালটাকে বোঝানোর জন্য আমরা পজিটিভ চার্জ এরকম করে দিচ্ছি আর কি। ব্যাপারটা কিন্তু এরকম। সো কার উপরে পজিটিভ চার্জ থাকে, কার উপরে নেগেটিভ চার্জ থাকে, এটা কিন্তু বোঝার দরকার আছে। পাশাপাশি হচ্ছে এইটা HCO3-। তো এটার ক্ষেত্রে আসলে কেমন হবে চলো একটু দেখি। এটার ক্ষেত্রে কার উপরে হইতে পারে, এটার ক্ষেত্রে কার উপরে হইতে পারে, এখানে লিখতেছি আমরা কি কার্বন না। সো কার্বনের উপরে আছে কয়টা ইলেকট্রন, কার্বনে মোট, কার্বন ইলেকট্রন আছে মোট হচ্ছে 4টা। সো দুইটার সাথে দিলাম হচ্ছে এখানে একটা সমযোজী বন্ধন গেল, তো এইখানে দিলাম একটা অক্সিজেন, তার সাথে দিলাম হচ্ছে একটা হাইড্রোজেন দিছি আর কি। তার মানে দেখো কোনো অক্সিজেনেরই কিন্তু হাত খালি নেই। আমি আপাতত এগুলো দিতেছি কোনো আসলে হাইব্রিডাইজেশন মেনটেন করে, কোনো হাইব্রিডাইজেশন মেনটেন করে কিন্তু আমরা এটা দিতেছি না আর কি, মাথায় রাখবো জিনিসটাকে, ঠিক আছে। আচ্ছা, সো এখানে কি হইলো আবার, এখানে দিলাম একটা অক্সিজেন, বাট ওই অক্সিজেনের ব্যাপারের মধ্যে যদি খেয়াল করে যদি দেখো ওইটার ক্ষেত্রে কিন্তু 6টা ইলেকট্রন হওয়ার কথা ছিল। সো এই যে ওর একটা ইলেকট্রন, এই যে 2টা, এই যে 3টা, এই যে 4টা, এই যে 5টা, এই যে 6টা, একটা বিজোড় দিয়ে সে এখানে একটা বন্ধন তৈরি করছে, বাট একটা এখনও খালি আছে যে কিনা আসলে জোড়া হইতে চায়, মানে 8টা তার হওয়া দরকার সেই অক্টেট রুলসের মতো করে, তাই না। তার মানে এইখানে গিয়ে আমরা ওই একটা ইলেকট্রন আসলে দিছি, দেওয়ার কারণে তখন কি হয়েছে, এই একটা ইলেকট্রন নিছে। সো ইন টোটালি এই পুরোটাকে মিলে আমরা কি বলতেছি, এখানে একটা মাইনাস সাইন বলতেছি আর কি, এরকম। সো ব্যাপারটা কি ক্লিয়ার হয়েছে সবার কাছে, যে আসলে আমরা যদি চিন্তা করি যে কোন গঠনটা আসলে মধ্যে কোথায় পজিটিভ চার্জ, কোথায় আসলে নেগেটিভ চার্জ, যে সংকেতগুলো আমরা লিখি, তো এই সংকেতগুলো আসলে কোনটার নাম কি হয়, পাশাপাশি ওই সংকেতগুলোর মধ্যে কোথায় গিয়ে কে ওই চার্জটা গ্রহণ করছে, কে ওই চার্জটা আসলে ত্যাগ করছে, এটা কি আমাদের কাছে ক্লিয়ার কিনা এখন বলো, ক্লিয়ার? ক্লিয়ার? হ্যাঁ। সো এটা যদি আমাদের কাছে ক্লিয়ার হয়ে থাকে তাহলে হচ্ছে আমরা পরের লেভেলে যাব আর কি এটাতে, ঠিক আছে। তাহলে আমরা পরের লেভেলে যাব, রাইট। আচ্ছা, অনেক অ্যান্সার করছো, গ্রেট। ইউটিউব থেকে দেখলাম অনেক অ্যান্সার করছো আর কি, ঠিক আছে, ডান। এবার যদি যাই আমরা হচ্ছে পরের পার্টে হচ্ছে কি রিয়াকশনের এই পার্টটা একটু গুরুত্বপূর্ণ, মানে ভালো গুরুত্বপূর্ণ, কারণ আমরা যখন রিয়াকশনগুলো লিখবো আমরা একদমই ফার্স্ট বার সেকেন্ড বার সবগুলো রিয়াকশনের জন্যই আসলে যতগুলো সাইন প্রয়োজন পড়বে বা যতগুলো সিম্বলের দরকার পড়বে সবগুলো আসলে লিখবো আর কি। একটু ভালো করে জিনিসগুলোকে খেয়াল করা লাগবে, একটু ভালো করে। সেটা কীরকম, আমরা মোটামুটি ধরো যে এই সাইনটাকে আমরা সবাই চিনি, আবার দেখা গেল আমরা আবার এই সাইনটাকেও সবাই চিনি, কোন সাইনটার নাম কি তুমি যারা লিখতে পারো, আমি একটু নাম্বারিং করে দিতেছি এই জায়গায়, 1 2, তারপরে ধরো যে দিতেছি 3। তারপরে এই সাইনটা আমরা কেউ চিনি না, বাট সাইনটা আসলে ইউজ করা হয় না, তাই আর কি এই সাইনটা ইউজ করা হয় না এইটা। তারপরে ধরো এইরকম একটা সাইন ইউজ করা 9-10-এ মনে হয় হইতো না, বাট ইন্টারমিডিয়েটে উঠে কিন্তু হবে। বাট তোমার যদি কারো যদি এটা ইউজ করে থাকো এটা চাইলে জানাইতে পারো যে এই সাইনটা আসলে মানে কি, কেউ চাইলে জানাইতে পারো এটাতে। তারপরে হইলো আমরা এরকম কিছু সাইন আসলে ইউজ করব 5 নাম্বারের জন্য, সেটা কীরকম, এইরকম একটু বাঁকানোভাবে এরকম কিছু সাইন ইউজ করছে আর কি। 6 নাম্বার যদি ইউজ করি আমরা দেখবো যে এর একটু বাঁকানোভাবে দিছি, বাট এই মাথাটাকে একটু খরগোশের মতো হয়েছে, বাট এইটা আমরা কি করি নাই, আমরা এখানে আসলে এই যে তীর চিহ্নটাকে 2 মাথায় দেইনি আর কি, 1 মাথায় দিচ্ছি আর কি, এরকম। তারপরে 7 নাম্বার চিহ্ন যদি আমরা কিছু চিন্তা করি, আমরা ধরো যে এইরকম একটা চিহ্ন ইউজ করি আর কি, এরকম একটা চিহ্ন আমরা ইউজ করি, তাহলে কোন চিহ্নটা আসলে নাম কি, এইটা হচ্ছে আমাদেরকে খুব ভালো করে জিনিসটাকে বোঝা লাগবে। কারণ কেন বোঝা লাগবে, কারণ হলো যে যখন আমরা পরের ধাপে যাইতেছি, হ্যাঁ, অর্থাৎ ইন্টারমিডিয়েটে উঠে গেছি অলরেডি, এখনও তো আমরা বই, তোমরা যারা শুরু করছো তারা তো অনেক ভালো, বা যারা শুরু করো নাই তারা ভাবতেছে শুরু করবা, তো একটা বই হাতে নিলেই আসলে শুধুমাত্র হয় না, বাট ওই বইটা আসলে কী পড়বা তার উপরে খুব বেশি আসলে জরুরি আর কি, ঠিক আছে। বাট ওই বইটা যদি আমি তোমাকে খাওয়াই দিই তাহলে খুব একটা লাভ নেই, কারণ বইটা আসলে খেয়ে নিজের মধ্যে ধরে রাখতে হবে, এটা আসলে তোমারই করা লাগবে আর কি। তো ওইটা তুমি কীভাবে নিজের মধ্যে গুছায় রাখতে পারো, কোন কোন জায়গায় আসলে তুমি কি আটকাই যেতে পারো, তো ওই জিনিসগুলো তোমার আসলে ক্লিয়ার করা দরকার আর কি। তো এই জন্য দেখা যায় যে আমাদের এই ক্লাসগুলোকে তোমার ওই ফাউন্ডেশনটা আসলে বিল্ড করতে সহযোগিতা করবে, বুঝতে পারছো? কারো কি জানা আছে যে কোন সাইনটার নাম কি, আমরা 1 থেকে 7 পর্যন্ত পুরোটাই দিয়ে রাখছি, কারো কি জানা আছে কোন সাইনটার নাম কি? কারো জানা নেই? আচ্ছা, কোন সাইনটার নাম কি আমরা যদি একটু জেনে রাখি, প্রত্যেকটা সাইন আমরা এখানে যা যা লিখছি
ঠিক আছে, শুধুমাত্র একটা ব্যতীত, মানে এই 3 নাম্বারটা ব্যতীত সবগুলো হচ্ছে আমাদের এইচএসসি রসায়নে আমাদেরকে হেল্প করবে আর কি, 2 বছরের জার্নির মধ্যে কিন্তু হেল্প করবে। ঠিক আছে, প্রত্যেকটা সাইন। আমি জানি না কেউ কখনো এভাবে পড়তা কিনা, মানে আজ পর্যন্ত আমি কাউকে এরকম করে পড়তে দেখিনি, আমার চোখে দেখিনি, বাট কেউ যদি পড়ে থাকতে পারে তাহলে মানে খুবই কমেন্ট করো, খুবই ভালো হবে, মানে জানলাম আর কি। বাট এখন পর্যন্ত আমি 8 বছর থেকে পড়াইতেছি, কাউকে দেখিনি এরকম করে সব জিনিসগুলোকে আলাদা আলাদা করে করে একটু বুঝে রাখছে বা পড়ে রাখছে আর কি, এরকমভাবে কখনো চিন্তাও করছে কিনা জানি না, বাট আমি কাউকে দেখিনি আর কি এভাবে। বাট আমার কাছে মনে হয়েছে যে এগুলো একটু জেনে রাখা দরকার, একটু আলাদা আলাদাভাবেই আর কি। একটা বইয়ে তুমি খেয়াল করে দেখো যে আমাদের যে কেমিস্ট্রি বইগুলো হয় না, তো কেমিস্ট্রি বইগুলো শুরুর দিকে স্যাররা কিন্তু সুন্দরভাবে বইটা সাজানো আছে আর কি, যে এই জিনিসগুলোর সংকেত এইটা, এই জিনিসগুলোর হচ্ছে ইউনিটগুলো হচ্ছে এইটা, একটা কিন্তু জিনিসপত্র সাজানো কিন্তু একটা আছে। ঠিক আছে, তো ওইটা তোমাকে আসলে আমাদের কিন্তু পড়া দরকার, বাট আমরা আসলে এরকম করে জিনিসটাকে পড়ি না, আমরা জিনিসটা আসলে পড়ি না, সো পড়া দরকার কিন্তু আমাদের মাঝে মধ্যে আর কি। ঠিক আছে, আসেন আমরা যদি কি করি, আমরা এই সংকেতটাকে আমরা কি বলি, এটাকে ধরো যে আমরা বলতেছি হচ্ছে আমাদের কাছে একমুখী বিক্রিয়ার জন্য আমরা ইউজ করতেছি আর কি, তাই না? এটা আমরা ইউজ করতেছি হচ্ছে একমুখী বিক্রিয়ার জন্য ইউজ করতেছি। ইংলিশ ভার্সনে কেউ যদি দেখো তাহলে একটু জেনে রাখো, এটা হচ্ছে ইরিভার্সিবল রিঅ্যাকশনে যে ইউজ করতেছে। এইটা আসলে কার জন্য ইউজ করতেছি? দ্বিমুখী বিক্রিয়ার জন্য এটা ইউজ করতেছি, বা উভমুখী বিক্রিয়ার জন্য ইউজ করতেছি, উভমুখী বিক্রিয়ার জন্য ইউজ করতেছি। এটাকে আবার ধরো সাম্যাবস্থার জন্য আসলে ইউজ করতেছি, বাট উভমুখী আর সাম্যাবস্থার মধ্যে একটু স্লাইট ডিফারেন্স আছে, বাট দেখা যায় যে আমরা আসলে ওই ডিফারেন্সটা আসলে বইগুলোর মধ্যে ওভাবে মেনটেন করা আসলে হয়নি। সো দেখা যায় যে এই একটা চিহ্নকেই ইউজ করা হয়েছে উভমুখীর জন্য, একটাকে ইউজ করা হয়েছে সাম্যাবস্থার জন্য, আপাতত এটাকে ইউজ করো। তো পরে আসলে যদি কোনো জায়গায় আসলে এটার জন্য প্যাচ লেগে যায়, বাট ইন্টারমিডিয়েট প্যাচ লাগার কথা না, তো তখন আসলে এটাকে ইউজ করা যাবে, বাট সাধারণত বইগুলোর মধ্যে এই একটা চিহ্ন আসলে ইউজ করা থাকে আর কি, এরকম গেল। আর এই চিহ্নটা আছে না, এইটা মানে হচ্ছে বিক্রিয়া হয় না, এটা মানে আসলে বিক্রিয়া, যে দুইটা পদার্থের মাঝখানে বিক্রিয়া করতেছো তাদের মাঝখানে আসলে বিক্রিয়া হয় না। ঠিক আছে, মানে নো রিয়াকশন যেটা আমরা বলি আর কি, যে অমুকের সাথে তমুক বিক্রিয়া করলে ওটা বিক্রিয়া আসলে করে না। যেমন ধরো আমরা কি করলাম, ধরো সোডিয়ামের সাথে আর ম্যাগনেসিয়াম আমরা মিশাই দিলাম আর কি, বিক্রিয়া করবে? করলো না। তারপর ধরো হিলিয়ামের সাথে আমরা নিয়ন মিশাই দিলাম, বিক্রিয়া করার কথা? বিক্রিয়া করবে না। তো যদি তুমি এরকম করে দুইটা রিয়াক্ট্যান্ট বাম পাশে লিখলা আর প্রোডাক্ট আসলে তৈরি হবে না, এরকম কেস যখন হয় তখন সেটাকে লিখতেছে এরকমভাবে, যে এইরকম চিহ্ন দিয়ে দেওয়া থাকবে আর কি, এরকমভাবে আর কি, বুঝতে পারছো? এইটা শুধুমাত্র আমাদের এইচএসসিতে বইগুলোতে ইউজ করা হয় না, বাট বাকিগুলো ইউজ করা হবে আর কি এটাতে। এবার আসো এই চিহ্নটা মানে কি, এই চিহ্নটা মানে কি, এই যে এই চিহ্নটা দুই পাশে এরকম চিহ্ন থাকে, তো এইটা কিছু কিছু জায়গায় মিস ইউজ করা হয়েছে আর কি। হ্যাঁ, তো এই জন্য আসলে একটু মানে কনসার্ন থাকবো এটা নিয়ে। এই চিহ্নটার মানে বলতেছে এটাকে রেজোনেন্স বলতেছে, রেজোনেন্স বলতেছে আর কি, বাংলায় বলে অনুরণন বলে, রেজোনেন্স বলে। ঠিক আছে, এই যে রেজোনেন্স যখন ঘটে তখন এই চিহ্নটা আসলে ইউজ করা হয় আর কি, এরকম। তো রেজোনেন্স জিনিসটা কি তোমরা মনে হয় ছোটোবেলায় তোমাদের 19 সাথে যদি মিলাই দেই তাহলে মনে হয় জানার কথা আছে, যে ওই বেনজিনের ইলেকট্রনগুলো আর কি এক জায়গা থেকে যখন অন্য জায়গায় যায়, তাই না? তো তখন ওটাকে তোমরা রেজোনেন্সের নাম শুনছো আর কি, এরকম। বাট রেজোনেন্স সম্পর্কে তোমাকে একটু সহজ ভাষায় একটা কথা বলে দিতে পারি, একটু যে জায়গায় তুমি বসে আছো সেখান থেকে তোমার ভালো একটা এক্সাম্পল হতে পারে এটা। ধরে নাও তোমরা তোমাদের ক্লাসের মধ্যে সবাই সবগুলো বেঞ্চের মধ্যে বসে আছো আর কি, সবাই, ঠিক আছে, সবগুলো বেঞ্চ একদম পূর্ণ। এর মধ্যে থেকে আমি একটা কাজ করলাম কি, একজনকে বললাম যে তুমি এখান থেকে উঠে পুরো ক্লাসটা ঘুরে আবার এই জায়গায় এসে বসবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে ওর যে ঘূর্ণনের কথা বলতেছি না, এই ঘূর্ণন এটা হচ্ছে একটা উপায়। ও ওখান থেকে উঠবে, উঠে পুরো জায়গাটা ঘুরে চলে আসবে, তখন ওর জায়গাটা ধরো যে খালি, ওর জায়গাটা খালি রেখে সে ঘুরে আসছে, এসে আবার ওখানে বসছে, এটা হচ্ছে একটা উপায়, সে ঘুরে আসলো। 2 নম্বর উপায়টা সে কীভাবে ঘুরতে পারে, ওর জায়গাটাতে ওর পাশের বন্ধুকে বসাই দিয়ে ও পাশের বন্ধুর জায়গায় গেল, তার পাশের বন্ধুর জায়গায় থেকে সে আবার গিয়ে তার জায়গায় আবার ওই জায়গায় অন্য কাউকে দিয়ে দিল। অর্থাৎ সে জায়গা খালি রেখে ঘুরতে পারে, আবার জায়গা খালি না রেখেও ঘুরতে পারে। যদি জায়গা খালি রেখে ঘুরে বেড়ায় তখন ওই রুমের মধ্যে একটা ক্যাওয়াস সৃষ্টি হয়, মানে রুমটা আসলে স্টেবল থাকে না, রুমটা আসলে কি আনস্টেবল হয়ে যায় আর কি। আর যদি সে জায়গাটাকে খালি না রেখে যদি ঘুরতে পারে তখন রুমের সাজসজ্জা আগের মতোই আছে, এটাকে আমরা তখন বলতে পারি আসলে রুমটার মধ্যে স্টেবিলিটি ভালো আছে আর কি, এরকম। তাহলে ইলেকট্রন যখন এরকম এক পরমাণু থেকে অন্য পরমাণুতে যদি কখনো এরকম করে শিফট করে, এটাকে আমরা বলি যে ডিলোকালাইজেশন ঘটছে, তখন যদি স্টেবিলিটি যদি ঠিকঠাক থাকে ওই ঘটনাটার নাম হচ্ছে রেজোনেন্স বলে। মানে যদি জায়গা খালি না রেখে যদি ইলেকট্রন ঘোরাফেরা করে তখন তার নাম বলা হয় কি আসলে রেজোনেন্স বলে আর কি। তো এই ধরনের কাঠামো যেখানে ইলেকট্রন ঘুরবে বাট স্থায়িত্বের কোনো পরিবর্তন হবে না, ওই জিনিসটাকে বোঝানোর জন্য বোঝাই হচ্ছে কীরকম রেজোনেন্স বলে আর কি, এরকম। ব্যাপারটা কি ক্লিয়ার হয়েছে আমরা?
আচ্ছা, এটা হচ্ছে রেজোনেন্সের চিহ্ন, বাট এটা আমরা পরে পড়া যাবে, সমস্যা নেই। 7 নম্বর চিহ্নটা আমাদের সবার কাছে পরিচিত থাকার কথা। 7 নম্বর চিহ্নটা আমাদের সবার কাছে পরিচিত থাকার কথা। এটা কখন আমরা ইউজ করতেছি? এটা আমরা প্রকাশ করতেছি হচ্ছে ওই ডাইপোল বোঝানোর জন্য আসলে কি, বা পোলারিটি বোঝানোর জন্য আমরা ইউজ করতেছি আর কি। ধরো পোলারিটি যে আছে এইটা বোঝানোর জন্য ইউজ করতেছে। যেমন ধরো আমরা বলতেছি পানির অণুর মধ্যে এরকম অবস্থা আর কি, পানির অণুর মধ্যে এরকম আছে। তাহলে কি হয়েছে, এখান থেকে কি অবস্থা হইল, এখান থেকে ইলেকট্রনটা কে টান দেয়, অক্সিজেন টান দেয়, তাই না? তাহলে এরকমভাবে পজিটিভ থেকে নেগেটিভের দিকে আমরা একটা ডিরেকশন দিয়ে এরকম একটা আমরা চিহ্নের কথা বলি আর কি, তাই না? পজিটিভ থেকে নেগেটিভের দিকে চিহ্ন দিয়ে এরকম ডিরেকশনের কথা বলি। এটা বোঝাতে যাচ্ছে যে কি, এখানে একটা ডেল্টা প্লাস তৈরি হয়েছে, এখানে একটা ডেল্টা মাইনাস তৈরি হয়েছে আর কি। যখন ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্তগুলো তৈরি হয়ে যায় তখন এদের মধ্যে কি, একে আমরা বলি না যে ডাইপোল তৈরি হয়েছে, এবং ডাইপোল যেখানে তৈরি হইতেছে ওই ধর্মটার নাম তো পোলারিটি বলতেছে আর কি। তার মানে ডাইপোল বোঝানোর জন্য আমরা এরকম চিহ্ন ইউজ করি, বা পোলারিটি বোঝানোর জন্য আমরা সেই চিহ্নটা ইউজ করতেছি আর কি, এরকম। বুঝতে পারছো কথাটা? আচ্ছা, পাশাপাশি এই যে অদ্ভুত দুটো চিহ্ন আছে 5 নাম্বার আর হচ্ছে যে 6 নাম্বারের জন্য, এটা আমাদের কাছে বলার কথা 9 10-এও চাইলে বলতে পারতো আর কি, বাট না বলে থাকলে সমস্যা নেই, আমরা এখন শিখি। সো এই চিহ্নটাকে আমরা কি বলতেছি, কখন হয়, যখন কোথাও দেখো যে এক জোড়া ইলেকট্রন পরিবর্তন হয় বা এক জোড়া ইলেকট্রন ট্রান্সফার হয়, বাংলায় বললে কি বলবো আর কি, এক জোড়া ইলেকট্রন পরিবর্তন লিখে রাখি, ঠিক আছে? এক জোড়া ইলেকট্রনের পরিবর্তন যদি হয় তখন সেটাকে আমরা বলতেছি এরকম একটা চিহ্ন, ঠিক আছে? বাঁকানো চিহ্নটা, নাথিং লাইক দ্যাট, এরকম সোজা দিলে কিন্তু হবে না, সোজা দিলে আবার এটার মতো হয়ে যাবে আর কি, চিহ্ন কিছু পরিবর্তন ঝামেলা আছে, ঠিক আছে? তো এরকম বাঁকানোভাবে দিছে, বাট তীর চিহ্নটা কি এরকম দুই দিক থেকেই আছে এইটা। বাট একদিক থেকে যদি থাকে সেটাকে বলা হয় একটি ইলেকট্রনের ট্রান্সফার, একটি ইলেকট্রনের পরিবর্তন হয়েছে আর কি। এটাকে পরিবর্তন বলবো, ট্রান্সফার মানে কি পরিবর্তন, ইংরেজিটা হচ্ছে ট্রান্সফার, বাট আসলে পরিবর্তন বলবো কি না একটু মানে কি বলবো এটাকে তোমাকে। আচ্ছা, আমি তোমাকে এক্সাম্পল দিয়ে বুঝাই। হ্যাঁ, এই 5 নাম্বারটার মধ্যে কীরকম হয়েছে ঘটনাটা, ধরো আমরা যদি এরকম একটা সাইন যদি লিখি, ধরো আমরা এখানে একটা সাইন নিয়েছি, এটার নাম মনে হয় মিথানেল বলে, তাই না? আমরা সবাই এটা জানি। দেখো তাহলে কার্বন আর অক্সিজেনের মধ্যে এখানে যে পাই বন্ধন আছে, যে এই যে একটা বন্ধন, এই যে একটা বন্ধন, একটা সিগমা একটা পাই, তো যদি এখানকার এই বন্ধন থেকে ইলেকট্রনটা যদি যায়, আমরা এরকম চিহ্ন দিতে দেখছি স্যারকে, তো এরকম চিহ্ন দেওয়া মানে কি, এইখানকার এক জোড়া ইলেকট্রন ও নিয়ে গেছে, তার মানে এখান থেকে পরবর্তীতে গিয়ে আমরা এভাবে লিখতে পারবো, আমরা এখান থেকে পরবর্তীতে লিখতে পারবো ও মাইনাস, আমরা এরকম লিখতে পারবো কিনা, আমরা এরকম লিখতে পারি কিনা যদি আলটিমেটলি ইলেকট্রনটা ও নিয়ে যায়। তো তাহলে এখানে এক জোড়া ইলেকট্রন গিয়েছে, তখন আমরা এই চিহ্নটা ইউজ করছি, এই চিহ্নটা ইউজ করছি। হোয়াট ইফ এক জোড়া নেই, একটা নিছে, এটা আমাদের 9 10-এ ছিল। কীরকম, আমাদের মনে হয় এইটার কথা মনে আছে না, এই যে CH4 এর সাথে যখন আমরা ক্লোরিনের বিক্রিয়া দিই, এটা মনে আছে না আমাদের? এখান থেকে কি হয়েছিল, একটা হাইড্রোজেন সরে গিয়ে ওখানে ক্লোরিন আসছে, পরে গিয়ে HCl হয়েছে, এরকম চিহ্নের কথা মনে আছে? বিক্রিয়াটার কথা থাকার কথা কিন্তু। সো ওইটার মধ্যে তখন কি হয়েছিল, ওটা ছিল একটা ফ্রি রেডিক্যাল বিক্রিয়া ছিল আর কি। ফ্রি রেডিক্যাল মানে ধরো ইউভির উপস্থিতিতে বিক্রিয়াটা করছিল না, তোমাদের মনে আছে না? স্যাররা এটা বলতো যে একবার বিক্রিয়াটা শুরু করলে যতক্ষণ হাইড্রোজেনগুলো আছে সবগুলো হাইড্রোজেন শেষ না হওয়া পর্যন্ত বিক্রিয়াটা চলতেই থাকবে আর কি, তাই না? তো এটাকে যদি আমরা কেমিস্ট্রি ভাষায় বলতাম তখন এটাকে বলতেছে ফটোকেমিক্যাল রিয়েকশন বলে, বাট আমাদের বইতে এরকম কোষের উচ্চারণ করা থাকে না, এটাকে ফটোকেমিক্যাল রিয়েকশন বলে। বাট এইটা এসএসসিতেও আসলে যেমন, ঠিক সেরকম এসএসসির মধ্যেও এটা আছে, ঠিক আছে? বাট ওই জায়গায় কি হয়, যখন ইউভির উপস্থিতিতে কোনো বিক্রিয়াটা তুমি করতেছো তখন ওই জায়গায় এক জোড়া ইলেকট্রনের ট্রান্সফার হয় না, কয় জোড়া হয়? একটা ইলেকট্রনের ক্ষেত্রে এক জোড়া না হয় কয়টা হয়? একটা। তার মানে এই রিয়াকশনটা যখন হয়েছে তখন ব্যাপারটা এরকম, এখানে দুইটা ইলেকট্রন ছিল, এর একটা ইলেকট্রন, তখন তুমি মাঝখান থেকে সুন্দরভাবে ভেঙে দাও, তার মানে এইটা একটা CH3 ফ্রি রেডিক্যাল, এটা একটা, পাশাপাশি H ফ্রি রেডিক্যাল এটা একটা, আবার এর ইলেকট্রন এর কাছে, এই ইলেকট্রন এর কাছে, Cl ফ্রি রেডিক্যাল একটা, এই ফ্রি রেডিক্যাল একটা। তাহলে ঘটনা কি ঘটে, এই ইলেকট্রন গিয়ে এই ইলেকট্রনটাকে নেয় এবং এটাকে এই চিহ্ন দিয়ে প্রকাশ করতে হয়, ঠিক আছে? একদিকে চিহ্ন দিয়ে প্রকাশ করতে হয়, এইটাকে দিয়ে এই দিকে প্রকাশ করতে হয়, এরকম, ঠিক আছে? আমি গতদিন মানে হাজির স্যারের বই, কবির স্যারের বই একটু ঘাটাঘাটি করছি এগুলোতে। তো ইউজ করতে গিয়ে যেটা করছে যে হচ্ছে যে এটা ইউজ করেনি যে এমনটা না, বাট ইউজ করছে মাঝে মাঝে কিছু কিছু জায়গায় একটু ভুল হয়ে গেছে আর কি। বাট এটা হইতেই পারে, কাজ করতে গিয়ে মানুষের মধ্যে আসলে একটু ভুল ত্রুটি হয়ে যায়। বাট সব জায়গায় যেটা জায়গায় যা ইউজ করার কথা ছিল আর কি, বাট এই চিহ্নগুলো সবগুলোর কথা কিন্তু আছে, ওখানে উল্লেখ আছে আর কি। আবার তো তোমরা একটু জিনিসগুলোকে একটু খেয়াল করবা যে কোথায় এক জোড়া ইলেকট্রন আর কোথায় আসলে কি একটা ইলেকট্রনের ব্যাপার স্যাপার থাকে আর কি, বুঝছো?
বলো জিনিসগুলো কি বোঝা যাচ্ছে? একটু কমেন্ট করে বলবা তো, জিনিসগুলো কি বোঝা গেল নাকি জটিল লাগছে? তৌসিফ কমেন্ট করতেছিল যে হ্যাঁ সিঙ্গেল ইলেকট্রন ট্রান্সফার, এই যে এটার ইংরেজি ভাষায় বলতে গেলে এরকম সিঙ্গেল ইলেকট্রন ট্রান্সফার, ঠিক আছে? মানে কিন্তু ট্রান্সফারের মানে পরিবর্তন, পরিবর্তন মানে জিনিসটা এরকম হওয়ার কথা না। ওকে ঠিক আছে। একজন আছে ক্লাস 8-এর একজন ছোট মানুষ, সে হচ্ছে ক্লাস করতেছে আমাদের সাথে, খুবই ভালো, ঠিক আছে? অনেক আগের থেকে জিনিসগুলো শিখতেছে। অন্তত ফাউন্ডেশন ক্লাসটা করার জন্য তোমার এসএসসি ইন্টারমিডিয়েট এগুলো শেখা লাগবে না, কোনো ক্লাসে তোমার হওয়া লাগবে না, তুমি যে কোনো বয়সের কেউ একজন হলেই ক্লাসটা আসলে করা যাবে। তো ক্লাসটা করলে আসলে আমার মনে হয় না আমি খুব ভারী কীভাবে কথা বলতেছি, মাঝে মধ্যে একটু দুইটা ইংরেজি বাংলার কারণে একটা ঝামেলা হতে পারে, বাট আই থিঙ্ক তোমরা এটার সাথে আসলে ভালোভাবে বুঝে যাবা, ঠিক আছে? এটা নিয়ে কারো কোনো ডাউট আছে আরও এই জায়গাটা নিয়ে? আই গেস ডাউট নেই, বাট এইটা কিন্তু ভালোভাবে একটু পড়ার দরকার আছে, তোমার একটু ভালো করে জিনিসটাকে মাথায় রাখবে আর কি। এটা গেল, এইটা একটু কাজের জিনিসপত্র, অনেক কাজের জিনিসপত্র ছিল আজকে। এরপরেরটাতে আমরা যাই, ফিজিক্যাল স্টেট, এই জিনিসটা নিয়ে আর কি। এটা নিয়ে একটু ভালোই গ্যাঞ্জাম আছে আমাদের মাঝখানে, যে ফিজিক্যাল স্টেট এটা বাংলা কি বলো তো? আমি একটু বাংলাটাও লিখে দিলাম, এটা ভৌত অবস্থা। স্টেট মানে ইউনাইটেড স্টেট না, স্টেট মানে এখানে অবস্থা বলতেছে আর কি। আচ্ছা, আমাদের বইতে আমরা মনে হয় ফিজিক্যাল তো পড়ি না, মানে ফেজ পড়ছি আর হচ্ছে যে স্টেট পড়ছে আর কি। দুটো শব্দ পাবা তুমি যখন কেমিস্ট্রি পড়তে যাবা, একটা হচ্ছে স্টেট, একটা হচ্ছে ফেজ। বাংলায় বললে কি, একটা হচ্ছে অবস্থা, একটা হচ্ছে দশা, ঠিক আছে? সো অবস্থা আর দশা দুটো কি সেম নাকি একটু আলাদা? আমি তোমাকে জিজ্ঞাসা করছি যে অবস্থা আর দশা এই দুইটা কি আসলে একই নাকি একটু আলাদা? অবস্থা আর দশা এটা কি একই নাকি একটু আলাদা? কি মনে হয়, এইটা কি একই নাকি একটু আলাদা বলো তো? বলো একটু। একই না, দুটা ডেফিনেটলি আলাদা আর কি, ঠিক আছে? যাই হোক, তুমি একটা জিনিস মাথায় রাখবা। তুমি কীভাবে মাথায় রাখবা? যে পদার্থের অবস্থা আর দশা, যে তিনটা কথা বলতেছি আমরা, অবস্থা হচ্ছে যে একটা পদার্থের ক্ষেত্রে তিনটা আছে। একটা ধরতেছি আমরা আমাদের ক্ষেত্রে লিকুইড, একটা ধরতেছি আমরা হচ্ছে কেমন সলিড, একটা নিতেছি হচ্ছে আমরা কি গ্যাস। তো সলিড, লিকুইড, গ্যাস তিনটাই নিছি আর কি আমরা। এর বাইরে কি প্লাজমা আছে না? আমাদের বইতে উল্লেখ মনে ছিল যে প্লাজমার কথা উল্লেখ ছিল আর কি, এটাকে মানে সুপার ক্রিটিক্যাল অবস্থা আর কি। এইগুলোর ক্ষেত্রে আমরা অবস্থার কথা বলতেছি আর কি। বাট আমাদের কাছে এইটা পরিচিত না, আমাদের কাছে এই তিনটা পরিচিত। সো আমি ধরে নিলাম যে পদার্থের অবস্থা আসলে তিনটা, আর কোনো কথা নেই। পদার্থের অবস্থা আসলে কয়টা? তিনটা। কী আছে? সলিড, লিকুইড, গ্যাস। তাহলে এইটা কিন্তু চেঞ্জের কিছু নেই, তিনটাই অবস্থা হয়। কিন্তু দশা যেটা আছে না, এই দশা একটা অবস্থার জন্য অনেকগুলো হইতে পারে আর কি। অবস্থা নির্দিষ্ট করে আছে, বাট দশা আসলে নির্দিষ্ট না। দশা আসলে কেমন? অনেকগুলো। তো দশা আসলে কার সাথে কানেক্টেড? একটা জিনিস কীভাবে সজ্জিত অবস্থায় আছে বা সাজানো গোছানো অবস্থায় আছে তার উপরে আর কি, ঠিক আছে? তো কীরকম ব্যাপারটা একটু যদি হালকা একটু বলে রাখি, এটাতে দশা বুঝলে তুমি বুঝতে পারবা। এরকম ধরো আমি একটা পাত্র নিছি, এই পাত্রের ভিতরে আমি হচ্ছে কঠিন পদার্থ রাখতেছি। তো শুরুতে আমি কিছু এখানে বালু রাখছি, আর কি। শুরুতে আমি কিছু এখানে বালু রাখছি। বালু কি? কঠিন পদার্থ। আচ্ছা, রাখলাম। এর উপরে আমি কিছু পাথরের টুকরা রাখছি, পাথরের টুকরাগুলো গোল গোল টাইপের হয়, পাথরের টুকরাগুলো আমি এখানে রাখছি আর কি। তার উপরে আমি কিছু হচ্ছে ইটের টুকরা রাখছি, একটু ইটের টুকরা রাখছি, এরকম দুইটা ইট দিয়েই পুরো পাত্র ভরে গেছে, এরকম রাখছি আর কি। তার উপরে আমি আর কি রাখতে পারবো কঠিন পদার্থ বলতে গেলে? ধরো আমি এটাই ধরো যে রাখছি, আর কিছু রাখিনি, ঠিক আছে? পেছানোর দরকার নেই, তাহলে বুঝতে পারবো। তো আমাদের কাছে যদি দেখলে দেখা যায় এইটা একটা কি, এটাও আমাদের কাছে হচ্ছে সলিড বা কঠিন, তাই না? এটাও 2 নম্বর যে ছিল যেটা, এটাও সলিড। 3 নম্বর যেটা ছিল এটাও আসলে কি সলিড। তো সবগুলোই তো এখানে সলিড। তোমার যদি বলা হয় এই পাত্রের ভিতর যে সকল পদার্থ আছে তারা আসলে কেমন, তাদের অবস্থা হলো কেমন, তারা সলিড অবস্থায় আছে। বাট এদের প্রত্যেকেরই যে ওরিয়েন্টেশন যেটা দেখতেছ, যে নিচেরটার ক্ষেত্রে বালুর ক্ষেত্রে, যেটা নিচেরটার ক্ষেত্রে কি বলছিলাম, এটা আমরা প্রথমেরটা বলছি হচ্ছে বালু, তারপরটা আমরা বলছিলাম যে পাথরের কথা বলছি, পাথর, তারপরটা আমরা হচ্ছে ইটের কথা বলছি আর কি, এরকম। তো সবগুলোর ক্ষেত্রে আসলে কি ওরিয়েন্টেশনগুলো সেম, ডিফারেন্ট না একটু? তার মানে আমরা কি বলতে পারতেছি যে এইটা হলো
একটা ফেজ ধরলাম ফেজ 1, এইটা 2 নাম্বারটা ধরলাম আরেকটা ফেজ 2, 3 নাম্বারটা ধরলাম আরেকটা ফেজ হচ্ছে 3। তাহলে আমরা কিন্তু সবগুলোই পেয়েছি একই অবস্থা। একই অবস্থার ভিতরে অনেকগুলো করে কি থাকতে পারে, একই অবস্থার ভিতরে অনেকগুলো দশা থাকতে পারে আর কি। একই অবস্থার ভিতরে অনেকগুলো দশা থাকতে পারে। তো দশা এই জায়গাটা তুমি আসলে একদম নির্দিষ্ট করে বলতে পারবো না যে এখানে কয়টা দশা আছে আর কি। তবে মানে একটা পদের ক্ষেত্রে কয়টা দশা আছে তুমি এইটা আসলে আগে থেকে বুঝতে পারবো না, ওর ওরিয়েন্টেশনটা দেখে 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 বলতে হবে এখানে কয়টা দশা আছে আর কি। ব্যাপারটা কি ক্লিয়ার? ক্লিয়ার? ওকে। আচ্ছা, এবার তুমি ঘটনার মধ্যে একটু আসো। আমাদের তো আসলে উদ্দেশ্যটা একদম ক্লিয়ার যে সব কিছু কীভাবে প্রকাশ করতেছে, শুধু সিম্বলগুলোর দিকে একটু ভালো করে ফোকাস দেওয়া, তাই না? তো আমরা একটু ওই সিম্বলগুলোর দিকে একটু ভালো করে ফোকাস দিই। কীরকম হইতেছে, আমরা সলিড যেটা বাংলাও লিখে দেখা দরকার, তাই না? কঠিন, তো এইটাকে প্রকাশ করতেছি আমরা আসলে এস দিয়ে। এসগুলো কিন্তু ছোটো হাতের এস কিন্তু এগুলা। আমরা লিকুইড যেটা বলতেছি, লিকুইড বা যেটাকে আমরা বাংলায় তরল বলতেছি, এইটাকে আমরা প্রকাশ করতেছি হচ্ছে স্মল এল দিয়ে। আমরা গ্যাস যেটা নিতেছি, গ্যাসের বাংলা কিন্তু গ্যাস, তাই না? আচ্ছা, এটাকে ছোটো হাতের জি দিয়ে প্রকাশ করছে আর কি। তাহলে এবার আমরা যদি ভ্যাপারের কথা চিন্তা করি, তো ভ্যাপার মানে হচ্ছে বাষ্প, নট জলীয় বাষ্প। এখন এইটাকে তাহলে কি দিয়ে প্রকাশ করা হবে? এটাকে হচ্ছে এরকম, এটাকে হচ্ছে আমরা এরকম ভিএপি এটা দিয়ে আসলে প্রকাশ করতেছে আর কি, বুঝছো? এর বাইরেও আরও একটা প্রকাশ আছে কীরকম, ধরো যে জলীয় বাষ্প, হ্যাঁ আরেকটা কী আছে, জলীয় দ্রবণ। এইটা যখন প্রকাশ করা হয় তখন প্রকাশ করা হবে হচ্ছে কি দিয়ে, এ কিউ দিয়ে প্রকাশ করা হবে আর কি, অ্যাকোয়াস সলিউশন যেটাকে বলতেছে, বুঝছেন? তো এটা একটা ব্যবসা করে গেল। তাহলে এস দিয়ে প্রকাশ করে হচ্ছে কি কঠিন, ছোটো হাতের এল এটা দিয়ে প্রকাশ করতেছে এরকমভাবে। তো এগুলোকে কীভাবে লিখে দেওয়া হবে আর কি, তাই না? এবং কি লেখা থাকবে, ধরো আমরা দিলাম সোডিয়াম ক্লোরাইড, নিচে দেওয়া থাকবে এস, সোডিয়াম ক্লোরাইড তাহলে সলিড, তাহলে সোডিয়াম ক্লোরাইড এরকম এল মানে কি গলিতও বলতে পারো বা তরল বলতে পারো আর কি, সমস্যা নেই। আচ্ছা, এরপরেরটার ক্ষেত্রে কি হয়েছে যে সোডিয়াম ক্লোরাইডের তো গ্যাস হয় না, বাট গ্যাস করলে করা যাবে অবশ্যই। ধরো নাইট্রোজেনের ক্ষেত্রে নিলাম আর কি আমরা, তো নাইট্রোজেনটাকে গ্যাস লিখছে আর কি এখানে। তারপরে হচ্ছে যে কি লিখলাম, ধরো আমরা নিলাম হচ্ছে, আমরা একটু জটিল করে দিই তোমাকে, হ্যাঁ আয়োডিন। তোমার কাছে এইটা একটা জিনিস রেখে দিয়ে গেলাম যে আয়োডিন কি আসলে এরকম ভ্যাপার হইতে পারে বা বাষ্প হইতে পারে কিনা আর কি, এটা বললো। তো এটা তোমার কাছে একটা কোশ্চেন রেখে দিয়ে গেলাম। প্রত্যেকটা ক্লাসে যদি কোশ্চেন না রেখে দিয়ে যায় তাহলে তুমি আসলে মানে হয়তো চিন্তা করাটাই থেমে যেতে পারে, তাই না? তো ইজ ইট পসিবল কি না এটা তুমি একটু খুঁজে বের করো আর কি, ইজ ইট পসিবল অর নট, এটা একটু দেখবা। তো খুঁজে বের করে পরে এসে কমেন্ট করে যাইও, এই ভিডিওর নিচেই কমেন্ট করে গেলেও হবে, অথবা তুমি গ্রুপের মধ্যে এসেও পোস্ট করতে পারবে আর কি, বুঝছো এটা পসিবল কিনা। আচ্ছা, জলীয় দ্রবণের কথা যদি আমরা চিন্তা করি, ধরো আমরা লিখতেছিলাম সোডিয়াম ক্লোরাইডটা দিয়েই বলি, ধরো সোডিয়াম ক্লোরাইড অ্যাকোয়াস, মানে পানির মধ্যে সোডিয়াম ক্লোরাইড দিয়ে দেওয়া হয়েছে, এটা একটা ব্যাপার আর কি, বুঝছেন? এরকম করে লিখে দেওয়া হয়। এর বাইরেও আরও বেশ কিছু লেখার ব্যাপার এখানে আছে, তাই না? তার মধ্যে আমরা একটু লিখবো, এই জায়গাটায় একটু হালকা পাতলা লেখার দরকার আছে, দু একটা জিনিস, তাহলে লিখলে এই জিনিসটা ক্লিয়ার হয়ে যায়। ভৌত অবস্থা, আমরা যদি ভৌত অবস্থার কথা চিন্তা করি তাহলে কিন্তু ভৌত অবস্থা কোনগুলো হয়েছে, এই সলিড, লিকুইড, গ্যাস এই পর্যন্তই শেষ হয়ে গেছে। বাকিগুলো আমরা একটু এক্সট্রা করে লিখতেছি আর কি এখানে। পাশাপাশি তুমি কোথাও লেখা দেখবা এরকম, ধরো যে তুমি দেখলা H2SO4 আছে, পাশাপাশি এখানে লিখে রাখছে এরকম DIL, এভাবে লিখে দেওয়া আছে। অথবা H2SO4 আছে, পাশাপাশি এটা আবার এরকম লিখে দেওয়া আছে CONC, এভাবে লিখে দেওয়া আছে আর কি। মানে এটা মানে কি মিন করে, DIL কি মিন করে, আর হচ্ছে যে CONC এটা কি মিন করে। DIL যেটা মিন করে এইটা মানে হচ্ছে ডাইলুট বলে, ঠিক আছে? বাংলায় বললে এটাকে কি বলে, লঘু বলে আর কি। আর এইটা মানে কি প্রকাশ করে, এটা প্রকাশ করে হচ্ছে তোমার কাছে হচ্ছে কনসেন্ট্রেটেড, কনসেন্ট্রেশন না কনসেন্ট্রেটেড, তাই না? আচ্ছা, এইটা মানে বাংলায় যদি বলো তো ঘন, তাই তো, এরকম। তাহলে ডাইলুট মানে কি জানো? ডাইলুট মানে কি, যে ওইখানে পানি দিয়ে দিয়ে মানে সালফিউরিক অ্যাসিডের সাথে পানি দিচ্ছে, বাট পানির পরিমাণটা তুলনামূলক বেশি, আর এখানকে এটার পরিমাণটা তুলনামূলক কম। বাট এইখানে পানি আর সালফিউরিক অ্যাসিডের যে রেশিওটা হয়, এই রেশিওর মধ্যে
এখানে যতটুকু রেশিও ছিল ওই রেশিওটার মধ্যে এই রেশিওটা হচ্ছে বড়, ঠিক আছে। তার মানে ধরো কোথাও লেখা আছে 1 মোলারিটি, কোথাও লেখা আছে 0.0001 মোলারিটি, তার মানে 1 মোলারিটি হচ্ছে ওই 0.001 মোলারিটির তুলনায় এর বেশি কনসেন্ট্রেটেড আর কি, এরকম। সো দুটাকে তুলনা করে বলতেছে আর কি এরকম। সো এটাকে তুমি যদি একদম মানে ফাইনেস্ট ওয়েতে বলবা এরকম যে কনসেন্ট্রেটেড মানে হচ্ছে 2 মোলার বা 1 মোলার এরকম, জিনিস আসলে এতটাও মানে সহজভাবে বলার কিছু নেই। দুটোকে সাথে কম্পেয়ার করে বলতে হবে কোনটা ডাইলুট আসলে কোনটা কনসেন্ট্রেটেড আর কি এরকম। সো এই শব্দগুলো দেখবা যে আমাদের পুরো 2 বছরে রসায়ন পড়তে গেলে এই জিনিসগুলো চলে আসবে বা এই সিম্বলগুলো আসলে চলে আসবে আর কি। এগুলোকে আমাদের কোনো না কোনোভাবে হলেও এগুলোকে মনে রাখতে হবে, কারণ এইগুলো যেন আমাদের কাছে মানে বেরিয়ার না হয় বা আমরা যেন লেখার মধ্যে যেন কোথাও যেন মিস করে না যাই আর কি, বুঝতে পারছেন? ওকে, তার মানে এটা গেল। এবার যাই হচ্ছে পরের জায়গায়, স্ট্রাকচারাল টাইপের কিছু আছে, তারপরে কিছু বন্ড টাইপের কিছু একটা আছে আর কি। আচ্ছা, মানে স্ট্রাকচারাল না, যাই হোক আমার তবুও লিখলাম। ধরো যে গঠন লেখার ক্ষেত্রে বা গাঠনিক টাইপের কিছু একটা আছে, গাঠনিক। আবার ধরো যে বন্ড বলতে আমরা কি বন্ধন টাইপের বুঝাইতেছি আর কি। এক এক করে তাহলে আসি আমরা। বন্ধনগুলো দিয়ে যদি আমরা বুঝাই, আমরা এইটা দিয়ে কি বুঝি? ধরো একটা ত্রাণ দিছি, এটা আবুল, এটা হচ্ছে বাবুল, এর মাঝখানে একটা দাগ দিছি আর কি। এটা দিয়ে আমরা কি বুঝি? এটা দিয়ে আমরা বুঝি হচ্ছে সিগমা বন্ধন বুঝি আর কি, তাই না? সিগমা বন্ধন বুঝি বা একক বন্ধন বুঝতেছি আর কি এটাতে। যখনই আমরা আবুল আর বাবুলের মাঝখানে এরকম দুইটা দাগ দিছি, এটা দিয়ে আমরা কি বুঝতেছি? আমরা এটাকে বুঝতেছি হচ্ছে দ্বিবন্ধন বুঝতেছি, দ্বিবন্ধন বুঝতেছি। কিন্তু দ্বিবন্ধন মানে কি আসলে? সিগমাও আছে পাইও আছে আর কি, হ্যাঁ, সিগমা প্লাস পাই বন্ধন, সিগমা প্লাস পাই বন্ধন। দ্বিবন্ধন মানে কি? সিগমা প্লাস পাই বন্ধন, মানে একটা সিগমা একটা পাই। আবার যদি আমরা এরকম দিই, আবুল বাবুলের মাঝখানে তিনটা দাগ দিয়ে এরকম কিছু একটা দিছি, তখন সেটাকে আমরা কি বলতেছি? এটাকে আমরা বলতেছি হচ্ছে ত্রিবন্ধন, ত্রিবন্ধন, যার মধ্যে সিগমাও আছে পাইও আছে, সিগমা প্লাস পাই বন্ধন আছে, ঠিক আছে। এখন ঘটনার মধ্যে আসো, যখনই দেখতেছো দ্বিবন্ধন হয়েছে তখন সিগমা হইল 1, পাই হইল 1, এই 1 আর 1 যোগ করলে দুইটা বন্ধন হয়েছে এখানে, ঠিক আছে। আর যখন ত্রিবন্ধন হয়েছে তখন কি হয়েছে? সিগমা হলো 1, পাই হইল 2, 2 আর 1 3 মিলে 3 হয়েছে আর কি এখানে, ঠিক আছে। হ্যাঁ, রবিউল ইসলাম, তোমার মনে হয় কমেন্ট আমি পড়ছিলাম যে তুমি মনে হয় বলছিলে তুমি ক্লাস করবা, আজকে আসবা, বাট তুমি আসে দেখতেছি তোমার নামটা আগে আসা দরকার ছিল, তুমি আগের ক্লাসে খুব ভালোই কমেন্ট করছিলা, আজকে কি তোমার মনে হয় পরে আসছো, ঠিক আছে। যাই হোক, এটা গেল একটা ব্যাপার স্যাপার। এবার তোমাদের কাছে কি একটা জিনিসের কথা মনে আছে? তোমরা যখন পড়ছো তখন এরকম দেখার কথা, ধরো এ আর টি দেখছো, তার মধ্যে এরকম ডট ডট কিছু দেখছিলা আর কি, এরকম ডট ডট কিছু দেখছিলা, যদি এটা আমাদের এখানকার পড়ার কথা না। এডিনিন, থায়ামিন, তারপর হচ্ছে রে আমি ঠিক সঠিক জানি না কিন্তু যে এখানে দুটাই কিনা নাকি তিনটা এরকম না আর কি। এগুলো আসলে কেমন বন্ধন? এডিনিন, থায়ামিন, তারপর গুয়ানিন, সাইটোসিন, এগুলো যেটা আছে না ডিএনএর যে বন্ধনগুলো যেগুলো তৈরি করে সেটা। কারণ কি জানা আছে যে এরকম ডটের যে বন্ডগুলো হয়, তো এটা কিসের বন্ধনের কথা উল্লেখ করছে? এটা ডট যে বন্ডগুলো হয়, কারো মনে আছে এটা? আমরাও কিন্তু বন্ধনের ক্লাসে একটু কিছু বলছিলাম যে বন্ধন প্রকাশ করার জন্য কিন্তু বলা হয় আর কি। কারো ধারণা আছে? হ্যাঁ, কারো ধারণা নাই? কমেন্ট করেছিল কে? ইরশাদুল খান প্লাবন। প্লাবন তো 25 ব্যাচ মনে হয়, তাই না? তোমাদের পরীক্ষা চলতেছে প্লাবন। ওকে, চলো আমরা একটু দেখি কি বলতেছিলাম আমরা এখানে। যখন এরকম ডটেড বন্ডগুলো থাকতেছে তখন এগুলো আমরা কি বন্ধন বলতেছি? এগুলো আমরা তখন হাইড্রোজেন বন্ধন বলি আর কি, তাই না? হাইড্রোজেন বন্ড বলি আর কি এটাকে। যাই হোক, এর বাইরেও ধরো যে আমরা আবুল নিছি, আমরা ধরো যে বাবুল নিছি, এখান থেকে আমরা এরকম করে একটা বন্ধন দিচ্ছি, তীর চিহ্ন দিয়ে বন্ধন দিচ্ছি আর কি। এর এক জোড়া ইলেকট্রন দিছে, একজন এক জোড়া ইলেকট্রন দেয় আর একজন এখান থেকে সেটাকে নিয়ে শেয়ার করে আর কি। এই বন্ধনগুলোর নাম আমরা কি বলছিলাম? এগুলোর নাম আমরা বলছিলাম হচ্ছে সন্নিবেশ সমযোজী বন্ধন, সন্নিবেশ সমযোজী বন্ধন। ওকে, তাহলে
আমরা আসলে বন্ধনগুলো লেখার ক্ষেত্রে কোন কোন সংকেতগুলো কীভাবে ইউজ করা হয় বা না হয় এটা আসলে একটু ক্লিয়ার হয়ে গেছে। সো এই বন্ধনগুলো আমাদের ইউজ করা লাগবে, বাট পরে ইউজ করবো আর কি আমরা। এবার যাইতেছি হচ্ছে গঠনের ক্ষেত্রেও কিছু ঝামেলা আসলে আছে কিনা, এটা একটু যদি আমরা খেয়াল করে দেখি। যদি খুব একটা ঝামেলা নাই, যেমন ধরো আমরা যখন কিছু লিখতেছি, ধরো আমরা লিখতেছি হচ্ছে যে OH মাইনাস লিখি আর কি, আমরা একটু আগে ওটা লিখতেছিলাম তো তাই, বা ধরো পানিই লিখতেছি আমরা এখানে, গঠন লিখছি। লেখার সময় আমরা এই যে এরকম করে এইরকম জিনিসগুলোকে দেই, এগুলো মানে কি? এগুলো মানে হচ্ছে মুক্তজোড় ইলেকট্রন বলে, এটা সবাই আমরা জানি মোটামুটি। সো এটা নিয়ে আসলে প্যারা নেওয়ার কিছু নেই। এগুলোকে আমরা মুক্তজোড় ইলেকট্রন বলতেছি আর কি। এগুলো আমরা বলতেছি হচ্ছে লোন পেয়ার ইলেকট্রন বলতেছে, লোন পেয়ার ইলেকট্রন বলে আর কি এদেরকে, তাই না? তারপরে বা এটাকে বাংলায় বললে কি বলে? আমরা বাংলায় বললে বলে মুক্ত জোড় ইলেকট্রন বলে আর কি। আর এইগুলোকে কি বলা হয়? এইগুলোকে বলা হচ্ছে বন্ধন জোড় ইলেকট্রন, অথবা ইংরেজিতে বললে কি বলা হয়? বন্ড পেয়ার ইলেকট্রন বলে আর কি। এখন বন্ড পেয়ারটাকে প্রকাশ করে হচ্ছে এরকম বিপি দিয়ে প্রকাশ করে, আর লোন পেয়ারটাকে প্রকাশ করে হচ্ছে এলপি দিয়ে প্রকাশ করে আর কি। পরে তুমি বুঝবা যে বিপি আর এলপি এরকম করে লেখা থাকবে তোমাদের, যখন তোমরা এইচএসসিতে যখন পড়বা, ভিন্ন ভিন্ন চ্যাপ্টারগুলো যখন পড়বো, তখন তুমি দেখবে এগুলো কাজে লাগবে আর কি এগুলোকে। বুঝতে পারছো? এই ফাউন্ডেশন কোর্সের ক্লাসগুলোকে তোমরা এভাবেই যেন খাতার শুরু করার আগে তোমরা যেখানেই পড়ো না কেন সমস্যা নাই, তো সেখানেই পড়ার সময় খাতার মধ্যে সুন্দরভাবে এটাকে আগেই লিখে রাখবে আর কি। তাহলে তুমি যখনই যে চ্যাপ্টার পড়তে যাও না কেন, যে নোটটাই তুমি করো না কেন, যেখানে তুমি গিয়ে দেখবা যে এই ধরনের কিছু জিনিস সামনে চলে আসতেছে অ্যান্ড তুমি আটকে যাইতেছো, তখন তুমি খাতাটা একবার খুলে ওই জিনিসটাকে একটু দেখে মনে রেখে দিবে আর কি। বুঝতে পারছো? এইটা ক্লিয়ার? এবার যাই কোয়ান্টাম এর মধ্যে বা কোয়ান্টাম মেকানিক্সের মধ্যে। আমাদের তো অত কোয়ান্টাম মেকানিক্স তো পড়া লাগে না, অনেক জটিলভাবে পড়া কিছু নেই, আমাদেরটা জীবন অনেক সহজ করে দিছে। বাট যদি আমাদের কখনো কোয়ান্টাম কেমিস্ট্রি যদি পড়তে হইতো, তাহলে আমরা আসলেই বুঝতাম যে জীবন আসলে কতটা সহজ। ঠিক আছে? জীবন আসলে কতটা সহজ তুমি তখন বুঝতে আর কি। কোয়ান্টাম কেমিস্ট্রি অবশ্যই সহজ জিনিস না, হ্যাঁ। আসলে কিছু কিছু জিনিস কঠিন, তো তাদেরকে আসলে এটা সহজ বলে বলে জিনিসটা সহজ হয়ে যাবে, কখনো এটা না আর কি। আবার তুমি যদি মনে করো যে কেমিস্ট্রির কথা, কেমিস্ট্রিও আসলে কি সহজ? মোটেও না, অবশ্যই কেমিস্ট্রি কঠিন, ফিজিক্সও কঠিন, ম্যাথও কঠিন। তো আসলে যেগুলো কঠিন তো কঠিন বলেই অ্যাড্রেস করো, বাট হয়তোবা কেউ তোমাকে পড়ানোর সময় গিয়ে জিনিসটা তোমাকে সহজ লাগছে আর কি। তো যে জিনিসটা কঠিন, এটাকে কঠিন বললে দোষের কিছু নাই আর কি এটাকে, হ্যাঁ। সাদাকে সাদা বলা উচিত, কালোকে কালো বলা উচিত আর কি, এরকম। বুঝছো? সো কোয়ান্টাম কেমিস্ট্রি বা কোয়ান্টাম মেকানিক্স আসলে একটু জটিল জিনিসপত্র। সো আমরা সেদিকে তো যাচ্ছি না কখনোই, আমরা যাচ্ছি হচ্ছে কোয়ান্টাম উপর ভিত্তি করে যখন আমরা পড়াশোনা করতে চাই, 2 নম্বর চ্যাপ্টারে মূলত এই জিনিসগুলো থাকে। তো তখন আমরা বেশ কিছু এখানে সিম্বল পাই আর কি। ঠিক আছে? কিছু আসলে কোয়ান্টামে কিছু জিনিসপত্র পড়তে গেলে আমরা কিছু জিনিস সিম্বল বা প্রতীক পাই বা সংকেত পাই আর কি, এরকম। তো সেই জিনিসগুলো কী কী পাই আমরা? ধরো আমরা এস পাইতেছি, পি পাইতেছি, ডি পাইতেছি, এইগুলোকে আমরা কী বলি? এরকম সাবশেল বলতেছিলাম না? সাবশেল বলতেছিলাম। আচ্ছা, এই এস আসলে কোথা থেকে আসছে? এস আসছে হচ্ছে শার্প এই শব্দ থেকে আসলে এসটাকে নিয়ে হয়েছে, তাই না? বাট কখন আমরা এটা কিন্তু কেউ খেয়াল করি না, দরকার পড়ে না আর কি। তাই এমনটা না যেগুলো তোমার দরকার পড়বে, জাস্ট তুমি হচ্ছে জিনিসটাকে জেনে রাখতেছো আর কি, এরকম। বুঝছো? আচ্ছা, আর একটা হচ্ছে শার্প। পি মানে হচ্ছে কি? পি মানে হচ্ছে প্রিন্সিপাল, এরকম। আর ডি মানে হচ্ছে ডিফিউজ, ডি মানে ডিফিউজ না, ডিফিউজের ওইখান থেকে ডিটাকে নেওয়া হয়েছে, এরকম। আর এফ আসলে ফান্ডামেন্টাল, এইগুলার থেকে আসলে এই শব্দগুলোকে নেওয়া হয়েছে আর কি। ঠিক আছে? এগুলো কিন্তু বড় হাতের না, সবগুলো আসলে ছোটো হাতের, এরকম কিছু শব্দ। বাট এগুলো কোথায় ইউজ করছি আমরা? যে কোয়ান্টাম মেকানিক্সের জিনিসপত্র ইউজ করতে গিয়ে আমরা আমাদের এখানে ইউজ করছি আর কি, এরকম জিনিসটা মনে রাখো আর কি। এখন আর কিছু জিনিসপত্র এখানে আছে কিনা? হ্যাঁ আছে। কী কী জিনিসপত্র আছে চলো একটু দেখি কী রকম সেটা। এটা হইলো এইটা একটা, এই চিহ্নটাকে কি বলে? এইটাকে বলতেছে হচ্ছে উচ্চারণ করতে হয় এরকম, সাই বলে উচ্চারণ করতে হয় আর কি, PSI, হ্যাঁ, উচ্চারণ করতে হয় এরকম PSI বা সাই নামে উচ্চারণ করতে হয় এটাকে। বুঝছো? আচ্ছা, এইটা আসলে কোথায় ইউজ করা হয়? এইটা হইলো, এটাকে ইংরেজিতে বলে হচ্ছে ওয়েভ ফাংশন। বইয়ের মধ্যে এভাবেই লেখা থাকবে, তোমার সমস্যা নাই। ওয়েভ ফাংশন লেখা থাকবে, আমরা এটাকে বাংলা করেও লিখব। ওয়েভ ফাংশনের বাংলা কি লেখা যায় না? ওয়েভ মানে হচ্ছে তরঙ্গ, তাহলে তরঙ্গ ফাংশন,
এভাবে লেখা থাকবে আর কি। এই হচ্ছে আমাদের পড়াশোনা, খুবই বাংলিশ। সো বাংলিশ হলে সমস্যা কিছু নাই। হ্যাঁ, তরঙ্গ ফাংশন, তো তরঙ্গ ফাংশনে বাংলা বলতে কেউ কিছু জানো কিনা জানি না। হ্যাঁ, বাট আসলে ফাংশন এভাবেই লেখা থাকবে। এই সাই বলতে তরঙ্গ ফাংশন বুঝাইছে আর কি এটা। এর বাইরেও আরও কিছু জিনিসপত্র এখানে আছে কিনা, যেমন ধরো আরও কিছু জিনিসপত্র আছে, বাট সেগুলো তো আমাদের কাজে লাগবে না, সো লেখার দরকার নাই মনে করতেছে লেখার দরকার নেই। ঠিক আছে, পাশাপাশি এটার বাইরে আমরা কি লিখতে পারি, আমরা ধরো যে এরকম এন লিখতে পারি। এন হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা প্রকাশ করছে, এন হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা প্রকাশ করে। আবার কোয়ান্টাম পড়তে গিয়ে যখন আমরা কোয়ান্টাম পড়তেছি, কোয়ান্টাম মেকানিক্সের এই পার্টটা পড়তেছি, তখন আমরা বেশ কিছু আরও চিহ্ন পাইছি। কীরকম চিহ্ন পাইছিলাম আমরা? এরকম কিছু চিহ্ন পাইছিলাম, কারো মনে আছে? এইটা একটা চিহ্ন পাইছি, এইটা একটা চিহ্ন পাইছি আর কি। এগুলো দিয়ে কী প্রকাশ করে? ওই যে ইলেকট্রন ঘূর্ণনের দিক প্রকাশ করতেছে, তাই না? এগুলো দিয়ে আসলে ইলেকট্রন স্পিন প্রকাশ করতেছে আর কি। এগুলো দিয়ে আসলে ইলেকট্রন এর স্পিন প্রকাশ করতেছে, তাই না? স্পিন প্রকাশ করতেছে। একটা হচ্ছে যে আমরা মনে হয় আমাদের বইতে সহজ করার জন্য এভাবে পড়ি যে ঘড়ি কাঁটার দিকে একটা ঘোরে, একটা ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘোরে। কারণ একটা অরবিটালে যদি ইলেকট্রন প্রবেশ করে, দুটো ইলেকট্রন প্রবেশ করতে পারে আর কি। একটা যদি এক দিকে যায় আর একটা তাহলে হচ্ছে ভিন্ন দিকে যাবে আর কি, এরকম। সো এটা এই স্পিনটা প্রকাশ করা হয়েছে আর কি। সো কোয়ান্টাম আসলে কোন জিনিসগুলো ডিল করে? কোয়ান্টাম ডিল করে আসলে অনেক ছোটো ছোটো পার্টিকেল, ইলেকট্রন, প্রোটন, এরকম টাইপের যেগুলো আছে। তো এরকম ছোটো ছোটো চার্জ পার্টিকেল যেগুলো হয় তাদের ক্ষেত্রে কিন্তু স্পিন থাকে আর কি। ওই স্পিনটাকে প্রকাশ করার জন্য দেখা যায় যে এই ধরনের কিছু চিহ্ন ইউজ করা যায়। তো এটাও ইউজ করে, অনেক জায়গায় আবার এভাবেও ইউজ করে, তো সমস্যা নাই খুব একটা। ঠিক আছে, এটাও ইউজ করতে পারে, এটাও ইউজ করতে পারে, কোনো সমস্যা নাই। ঠিক আছে, এরকম বুঝছো ঘটনাটা? এটা এরপরে কিছু কি আসলে আছে আমাদের এরপরে নেই। তবু আমরা তাহলে এখানেই তাহলে একটু বলে দিই আরেকটা জিনিস। এখানে একটা জিনিস বলে দিই, এই পর্যন্ত এতটুকু দেখলাম, কোনো সমস্যা নেই। বাট আরেকটা জিনিস আমাদের একটা জিনিস মনে পড়লো হুট করে, এটা বলে দেওয়া দরকার আছে। আমরা যখন রিয়েকশনটা লিখতেছিলাম আর কি, হ্যাঁ, তো এইখানে আরেকটু কারেক্ট করবো আর কি। এই জায়গাটায় কারেক্ট বলতে কি একটা জিনিস অ্যাড করবো। ধরো আমরা এখানে 8 নাম্বার দিয়ে অ্যাড করতেছি, আমরা কোথাও এরকম একটা চিহ্ন দেখতে পারি, ঠিক আছে? আর 9 নাম্বার দিয়ে আরেকটা জিনিস অ্যাড করি, ধরো এরকম একটা চিহ্ন দেখতে পারি আর কি। বাট রিয়েকশনের ভিতরে আমরা এটা দেখতে পারি, এটা কিন্তু আমরা বাইরে কোথাও দেখবো না। হ্যাঁ, সো যদি এরকম চিহ্নটা দেখিয়ে আমরা কোথাও কোনো একটা রিয়েকশনের মধ্যে, তার মানে কি বুঝবো? এই জায়গাটায় গ্যাস ইভলভ হয়েছে বা গ্যাস আসলে উৎপন্ন হয়েছে আর কি। ঠিক আছে, সো এটা হচ্ছে গ্যাস উৎপন্ন হয়েছে অ্যান্ড সেই গ্যাসটা বের হয়ে যেতেছে আর কি। গ্যাস উৎপন্ন হয়েছে, সেই গ্যাসটা বের হইতেছে, এটা প্রকাশ করছে হচ্ছে এই চিহ্ন দিয়ে আর কি, এটা। আর এই নিচেরটা দিয়ে প্রকাশ করে কি আসলে? এটা প্রকাশ করবে হচ্ছে প্রেসিপিটেড পরে বা অধক্ষেপ পরে আর কি, এরকম। ইংরেজিতে বললে প্রেসিপিটেড, আর বাংলায় বলে কি আসলে? অধক্ষেপ পরে। তো যে সকল বিক্রিয়ার মধ্যে অধক্ষেপ পরে, সেই অধক্ষেপটা প্রকাশ করার জন্য এই চিহ্নটা ইউজ করা যায় আর কি। বুঝছো কথাটা কি? আচ্ছা, আবার এরকম চিহ্ন আবার ইলেকট্রন স্পিনের জন্য ইউজ করা হয়। সো দুটো ডিফারেন্ট জায়গায় ইউজ করছে। সো চিহ্নগুলোর মধ্যে একটু গ্যাঞ্জাম আছে। ভাইয়া যে কাজটা করছে, ভাইয়া তোমাকে প্রত্যেকটা ধরে তোমাকে কিন্তু দেখো, তোমাকে প্রত্যেকটা জিনিস ধরে একদমই প্রথমে হচ্ছে এলিমেন্টগুলোর মধ্যে কিছু সিম্বলের ঝামেলা আছে, কথাবার্তা হয়, তো সেটা পড়াইছি। তারপরে তুমি খেয়াল করে দেখো, তোমাকে আসলে যখন তুমি ফর্মুলাগুলো লিখতে চাইতেছো, তো তখন তোমার কাছে কিছু লেখা লাগে। সো এই জিনিসগুলোকে ধরে একটু করে বলছি। পাশাপাশি হচ্ছে যে আয়নগুলো লিখতে গেলেও কীভাবে লিখবা সেটাও বলছি। পাশাপাশি ওই আয়নগুলোর ভিতরে আসলে কোনটা নাম কি হইতে পারে না হইতে পারে সবগুলো বলছি। বাট সব আয়নগুলো আসলে বলা হয় নাই। এগুলো আসলে বলতে গেলে তোমার সাথে আমার আসলে একটা একাডেমিক জার্নিই দেওয়া লাগবে। ঠিক আছে, তোমরা যারা আমার সাথে একাডেমিক জার্নি যারা দিবা, তো তাদের জন্য আসলে এটা হেল্প করবে। আমি যদি টু বি স্পেসিফিক যদি বলি, একদম যদি অনেস্ট অপিনিয়ন যদি দিই, সেটা হলো এরকম যে আমার যে প্রাইভেট ব্যাচ যেটা আমার কাছে আছে, বন্ড অ্যান্ড বিয়ন্ড 1, যেখানে আমি ফার্স্ট ইয়ারে ফুল কেমিস্ট্রিটা পড়াবো, তো আমি চিন্তা করতেছি যারা আমার কাছে ভর্তি হয়েছে, তো তাদেরকে পড়ানোর জন্য আমার এই ফাউন্ডেশনটা আসলে নেওয়াটা দরকার। কারণ এই ফাউন্ডেশনগুলো তাদের কাছে যখন থাকবে, তখন আমি যখন তাদেরকে পরবর্তীতে কেমিস্ট্রিটা পড়াইতেছি, তখন আমার কাছে আর এই ফাউন্ডেশন নিয়ে কাজ করতে হইল না। তো আমি তাকে বলতে পারবো, দেখো তোমার কাছে ফাউন্ডেশনের জন্য ক্লাসগুলো করা আসছে, 7টা ক্লাস, প্রত্যেকটা যদি 1.5 ঘন্টা যদি ক্লাস হয়, তাহলে বেশিক্ষণ ক্লাস হইলো না, তাহলে এই ক্লাসগুলো তুমি একটু করে রাখো, তাহলে আমাদের জন্য ক্লাসটা করতে সুবিধা হবে আর কি। তাদের জন্য জিনিসটা করতেছে। পাশাপাশি যখন এই জিনিসটা ওপেন করে সবার জন্য করে দেওয়া হইতেছে, তার মানে তোমরা এই ক্লাসটা নিজে করে তোমরা যার কাছেই পড়ো না কেন, প্রত্যেকটা টিচার ভালো পড়ায়, বি কেয়ারফুল। অফলাইনে যিনি পড়ান উনিও ভালো পড়ায়, যে কিনা অনলাইনে পড়ায় উনিও ভালো পড়ায় আর কি। কেউ আসলে খারাপ পড়ানোর চেষ্টা কোনো টিচার আসলে করে না।
বুঝতে পারছো? হয়তোবা আমরা তার কাছে বুঝি না, এমনটা হতে পারে, বাট প্রত্যেকের জায়গা থেকে ভালো পড়ে। সো তার কাছে পড়ার সময় তুমি দেখবা এই ফাউন্ডেশনগুলো অনেক বেশি কাজে লাগবে আর কি। এরকম ছোট্ট একটু হয়তো ইনপুট, বাট কাজে লাগবে আর কি। ব্যাপারটা কিন্তু এমন টাইপের না যে তার পড়ার তুলনায় আসলে এটা বেশি কাজে লাগবে, ওটা এমন টাইপের না, বাট এইগুলো আসলে ফিলার হিসেবে কাজ করবে আর কি। ফিলার মানে বুঝতে পারতেছো যে কিছু কিছু জায়গায় যখন আমরা পার করি তখন মাঝখানের একটা পথ আসলে মনে হয়তো এই জায়গায় কিছু একটা থাকলে এই পথটা পার করাটা অনেক সহজ হইতো। তো এই ফাউন্ডেশন কোর্সের ক্লাসগুলো ওই ফিলার হিসেবে কাজ করবে আর কি। এরকম বুঝতে পারছো কথাটা? আচ্ছা, তো আমরা কী ছিলাম, আয়নসের জন্য পড়ছি। দেন আমরা প্রত্যেকটা রিয়েকশনের জন্য যে পার্টটা হইতে পারে, রিয়েকশনের মধ্যে কোন কোন সাইনগুলো কোথায় ইউজ করে না করে আমরা সেটা পড়ছি। তার মধ্যে শুধুমাত্র বলছিলাম যে এই একটা জিনিস আসলে আমাদের সিলেবাসের পার্টের মধ্যে ছিল না, তো এটা আসলে বলে ফেলছিলাম। তারপরে হচ্ছে বলছি যে আমরা আমাদের সিলেবাসের পার্টে ছিল না বলতে কি সিলেবাসেরই পার্ট বা বইয়ের মধ্যে দেখা হইতো না আর কি। তারপর হচ্ছে যে ফিজিক্যাল স্টেপ ভৌত অবস্থাগুলোর মধ্যে দেখতেছি অবস্থা কাকে বলতেছে, দশা কাকে বলতেছে, কোথায় কোনটা ইউজ করে না করে, কোন জিনিসগুলোর মানে কি, এই জিনিসগুলো তোমাকে বুঝাই নিছি আগে। এরপরে আসতেছি হচ্ছে যে গঠন বা বন্ধনগুলো লেখার সময় কোনটাকে কি বলতেছে না বলতেছে সব কিছু এখানে বলে নিছি। তারপরে আমরা কি করছি, যখন আমরা 2 নম্বর চ্যাপ্টারটা পড়তে যাব, আমাদের কেমিস্ট্রি ফার্স্ট পেপারে 2 নম্বর চ্যাপ্টার গুণগত রসায়ন, তো তখন সেখানে দেখা যাবে যে এরকম বেশ কিছু প্রতীক ইউজ করা হবে আর কি। বাট এর বাইরেও বাড়তি কিছু প্রতীক যদি ইউজ করা হয়, একান্ত যদি হয়, তখন সেটা পরে নেওয়া যাবে। বাট দেখা যায় যে এই জিনিসগুলো আসলে একটু বেস লেভেলের জিনিসপত্র, তো এইগুলো আমাদেরকে ধরে রাখতে হবে আর কি। মানে এইটা আমরা পড়ে ফেলছি। সো এই তো গেল। চলো একটু আমরা ফিরে দেখি। আমরা বলছিলাম যে কোনো সময় যে কোনো দিন আমাদের সাথে ফিরে দেখা দরকার, কে কী পড়ছি বা না পড়ছি। আমরা শুরু করছিলাম কোথার থেকে? আমরা শুরু করছিলাম আমাদের এলিমেন্টগুলোর থেকে শুরু করছিলাম আর কি, তাই না? আমাদের একটা তোমাদেরকে কেক দিতে চাইছিলাম, যে যারা হচ্ছে যে নোটটা করে শেয়ার করবা আমাদের গ্রুপের মধ্যে, সেখানে আসলে আমরা কোন একটা কেক কাটবো, পর্যায় সারণীর কেকটা, যেটা আমি 2019-এ কাটছিলাম লাস্ট। তো আমরা প্রয়োজন আরেকবার রিক্রিয়েট করলাম, সমস্যা নেই। তো এলিমেন্টগুলো থেকে শুরু করছিলাম, দেন আস্তে আস্তে এলিমেন্ট থেকে আমরা কোথায় চললাম, মাঝখানে এসে একবার রিয়েকশনের মধ্যে আসলাম। সো রিয়েকশনে এসে তারপরে আমরা আসলে আলটিমেটলি শেষের দিকে এসে কি করছি, কোয়ান্টাম মেকানিক্যাল কিছু সিম্বল ইউজ করা যায়, তো সেইগুলো আসলে আমরা ইউজ করছি আর কি। কোয়ান্টাম মেকানিক্যাল কিছু সিম্বল আসলে ইউজ করছি, এভাবে শেষ করছি। বাট মাঝখানে আরও কিছু আসলে ওয়ে ছিল, তাই না? তো এলিমেন্টের মধ্যে আসলে কী কী ইউজ করছো তুমি? ধর তুমি ইউজ করছো আয়রন, তুমি ইউজ করছো সোডিয়াম, এগুলো জায়গায় কোন কোন জায়গায় ফোকাস দিছি না? ফোকাস দিয়েছিলাম হচ্ছে 2টা জায়গায়। একটা হচ্ছে কোন কোন ল্যাঙ্গুয়েজ এখানে ইউজ করা হয়েছে, তো সেই ল্যাঙ্গুয়েজগুলোর দিকে ভাই হচ্ছে ফোকাস দিচ্ছি আর কি। হ্যাঁ, ল্যাঙ্গুয়েজগুলোর দিকে ফোকাস দিয়েছিলাম আর কি। এটা রিয়াকশনের এখানে কোথায় ফোকাস দিয়েছিলাম? ফোকাস দিয়েছিলাম হচ্ছে এই চিহ্নগুলোর দিকে আর কি। তীর চিহ্নগুলো মানে কি, এইগুলোর দিকে আসলে ফোকাস দিতাম। তারপরে হচ্ছে যে এরকম চিহ্নগুলোর দিকে ফোকাস দিতাম রিয়াকশনগুলোর মধ্যে আর কি। এগুলো এখানে পড়ায় ফেলছে। কোয়ান্টামের মধ্যে আসলে কোথায় ফোকাস দিচ্ছি? সাই, যেটা তরঙ্গ ফাংশন বলতেছে। তারপরে ইলেকট্রনিক স্পিনগুলোর দিকে ফোকাস দিলাম। তারপরে ফোকাস দিলাম হচ্ছে কি এসপিডিএফ, এই জিনিসগুলো মানে কি, এই জিনিসগুলো এসপিডিএফ মানে হচ্ছে স্মল পিডিএফ, ব্যাপারটা এমন টাইপের না, ঠিক আছে? এস মানে কি, পি মানে কি, ডি মানে কি, এফ মানে কি, এগুলো একটু বলার দরকার ছিল, বলে ফেলছে আর কি। অ্যান্ড মাঝখানে আরও কিছু লম্বা জার্নি গেছে, যেগুলোর মধ্যে আমরা সুন্দর করে সব কিছু পড়াই ফেলছি আর কি। বুঝতে পারছেন? ওকে, কারণ কোয়েরি থাকলে কমেন্ট করতে পারবা।